গল্প শুরু করার আগেই সকলের কাছে বিনীত অনুরোধ, আপনাদের মধ্যে এখনও প্রায় 84% শ্রোতা আমাদেরকে সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রিপশন আমাদের জন্য ভীষণ প্রয়োজন। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর আজ আপনি শুনবেন প্রখ্যাত লেখক শ্রী কৃষাণু বন্দ্যোপাধ্যায় রচিত রহস্যভেদী বাসবের আরও একটা নতুন গল্প। আজ আপনি শুনবেন রহস্যভেদী বাসবের মোমের আলোয় দেখা। আজকের গল্পের সূত্রধার, গল্প পাঠ ও বাসবের চরিত্রে আমি লিও। তাহলে আর বেশি অপেক্ষা নয়, শুরু করা যাক আজকের আমাদের গল্প, শ্রী কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের মোমের আলোয় দেখা। বিরাজমোহন দৃষ্টি ফেরালেন। জোড়া বালিশে ঠেসান দিয়ে আধশোয়া অবস্থায় বসে আছেন তিনি। বয়স 65 বছরের কম হবে না। মাজা মাজা গায়ের রং, ঈষৎ রক্তাভ চোখের দৃষ্টি একেবারে তীক্ষ্ণ। খাড়া নাক মুখের উপর দাম্ভিকতার ছায়া ফেলেছে। পরিচিত মহলে তিনি কঠোরভাষী ও বদরাগী হিসেবেই পরিচিত। এতক্ষণ পরে নিজের থলথলে শরীরকে একরকম নাচিয়ে বিরাজমোহন হাই তুললেন। দীর্ঘস্থায়ী হাই শেষ হবার পরই তার ভ্রু কুঁচকে এলো। কুটিলতার ছাপ মুখের রেখায় রেখায় ফুটে উঠল। তিনি তার দৃষ্টি ঘরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত সঞ্চালিত করলেন। বিরাজমোহন অবশ্য ঘরে একা নেই। নানা বয়সের জনা কয়েক নারী পুরুষ কিছুটা সংকুচিতভাবে বসে আছেন খাটের কাছাকাছি ডিভান ও কোচগুলোতে। এরা প্রত্যেকেই বিরাজমোহনের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত। এদের উপস্থিতি যে ওকে বিরক্ত করে তুলেছে তা বলতে অপেক্ষা রাখে না। খাটের পাশেই একটা ছোট্ট টেবিল, টেবিলের উপর প্রয়োজনীয় অনেক কিছু রাখা। ডান হাত দিয়ে ওখান থেকে কিছু নিতে গিয়েও উনি থামলেন। তারপর গম্ভীর গলায় ডাকলেন, কালীনাথ। একমাত্র কালীনাথই দাঁড়িয়েছিল সে কর্তার খাটের কাছাকাছি। বয়স 40-এর সামান্য উপরে, দেখে চালাক চতুরই মনে হয়। হাড় বার করা শরীরকে এখন ঘিরে রয়েছে ধুতি আর হাফ হাতা শার্ট। কর্তার ডাকের উত্তরে তাড়াতাড়ি বললে, আগে তুমি একটু আগে কি যেন বলতে চাইছিলে? আমতা আমতা করে কালীনাথ বললে, আগে আমি উকিল বাবুকে খবর দিয়েছি। উকিল? আগে হ্যাঁ। এই বিচিত্র কথা শোনাচ্ছ তুমি? আমি তো কোনো উকিলের কথা বলিনি। আগে মানে প্রায় ফেটে পড়লেন বিরাজমোহন। ওল্ড ফুল, 3 দিন কচি খোকা হয়ে যাচ্ছ। কাকে কি বলতে হয় সে জ্ঞানটুকু পর্যন্ত তোমার হলো না। অ্যাটর্নিকে কেউ উকিল বলে না। যত সব বাজে লোক নিয়ে আমার হয়েছে কারবার। সারা কলকাতা খুঁজলেও তোমার মতো ইডিয়েট দুটো পাওয়া যাবে না। দম নেবার জন্য থামলেন বোধ হয়। বললেন, তা কি বললেন মিস্টার মিত্র? কালীনাথ ঘামতে আরম্ভ করেছিল। বলল কোনো রকমে, কাল সকালবেলায় আসবেন বলেছেন। সকাল কটায়? বলেছেন ওই কোর্টে যাবার পথে একবার দেখা করে যাবেন। আর কোনো প্রশ্ন না করে দামি ড্রেসিং গ্রাউন্ডের পকেট থেকে জার্মান সিলভারের নকশা কাটা পানের ছোট্ট বাটাটা বের করলেন বিরাজমোহন। খান চারেক পান চালনা করে দিলেন মুখের ভিতরে। এক চিমটি সুরো ভিতর জর্দাও। চোখ বন্ধ হয়ে এলো। চর্বণ সুখ উপভোগ করতে লাগলেন। 20 বছর আগে বাঁকুড়ার কোনো এক গণ্ড গ্রাম থেকে আগত বিরাজমোহন করগুপ্তকে যারা দেখেছিলেন, শীততাপ নিয়ন্ত্রিত এই ঘরে অনায়াস ভঙ্গিতে আতশো অবস্থায় থাকা ওই লোকটিকে দেখে তারা চিনতে পারবে না। মনে হবে এই লোক সেই লোক নয়। কেউ কি এত তাড়াতাড়ি নিজের দুরবস্থাকে এমন সোনায় মোড়া করে তুলতে পারে? অথচ সেই অবিশ্বাস্য ঘটনারই নায়ক হলেন বিরাজমোহন। অতি দ্রুতই উনি প্রতিষ্ঠার চূড়ায় পৌঁছেছেন। বলা বাহুল্য, এরই সঙ্গে তাল রেখে চেহারা আর মেজাজেরও পরিবর্তন হয়েছে।
এই সমস্ত ক্ষেত্রে যা হয় আর কি। তবে এর মধ্যে যে একটা হাইফেন আছে তা কিন্তু ভুলে গেলে চলবে না। কর্মক্ষেত্রে সিংহের মতো সংগ্রাম করতে করতে পরিশেষে একজন শিল্পপতি হয়ে উঠেছেন, এরকম একটা ধারণা করে নেওয়াটা বাতুলতা হবে। অবশ্য বাইরের একটা খোলস আছে যথা নিয়মে। ওর অফিসের মাথায় যে বিরাট সাইনবোর্ড আছে তাতে সোনালী অক্ষরে লেখা আছে করগুপ্ত এন্টারপ্রাইজ, জেনারেল মার্চেন্ট অ্যান্ড অর্ডার সাপ্লায়ার। আসল কথা হলো বিরাজমোহন অন্ধকার গলিতে হেঁটেই রোজগারপাতি করেছেন। আয়ের সম্ভাবনা বেশি থাকলে গভীর থেকে গভীর অন্ধকারে সেদিয়ে যেতে ওকে কখনো বিন্দুমাত্র দ্বিধা বোধ করতে দেখা যায়নি। অবশ্য এখন প্রশ্ন উঠতে পারে, এত টাকা নিয়ে উনি করবেনটা কি? বিয়ে থা করেননি, ছোট একটা ভাই পর্যন্ত নেই, কে ভোগ করবে ওর এই বিপুল বিত্ত? অবশ্য বিরাজমোহনের আত্মীয় স্বজন কিছু আছেন, তবে সম্পূর্ণ নিজের বলতে যা বোঝায় তেমন কেউ নেই। ইচ্ছে করেই বিয়ে করেননি, ব্যাপারটা তার কাছেই বিরক্তিকর দায়িত্ব বলে মনে হয়েছে। অবশ্য পয়সা ফেললেই যাদের পাওয়া যায় এমন সমস্ত যুবতীদের উপর বয়সকালে দুর্বলতা ছিল, এখন তাও নেই। মদ খান না, পানের প্রতি যা একটু আসক্তি, কাজেই দেখা যাচ্ছে ব্যয় করার তাগিদে উনি আয় করেন না। আসল কথা হলো এও একটা নেশা, ওই নেশার আনন্দে বিভোর হয়ে এখনো আয় করে চলেছেন। বেশ কিছুক্ষণ চর্বণ সুখ উপভোগ করার পর নিজের দৃষ্টি বিরাজমোহন পিছলে দিলেন উপস্থিত সকলের উপর দিয়ে। প্রেম কিশোর। প্রেম কিশোরের বয়স 30, বেশ চনমনে চেহারা, কোনো এক নাম করা সওদাগরি অফিসে কাজ করে, মাইনে 600 টাকা ছাড়িয়ে গেছে। স্বভাব চরিত্র ভালো বলেই সকলে জানে। সম্পর্কে বিরাজমোহনের স্বর্গগত খুঁড়তুতো দাদার ছেলে। আগে আমায় কিছু বলছেন? বিরাজমোহন ঝাঁঝিয়ে উঠলেন। প্রেম কিশোর নামে আর কেউ এ ঘরে আছে বলো তো আমি জানি না। প্রেম কিশোর থতমত খেয়ে গেল। মানে? থাক থাক, আর তোতলাতে হবে না, যত সব বাজে ব্যাপার। তুমি আমার অ্যাটর্নির কাছে কেন গিয়েছিলে বলো তো? আমি কই না, মানে অস্বীকার করার চেষ্টা করো না। তুমি যে গিয়েছিলে আমি তা ভালোভাবেই জানি। যে কারণে গিয়েছিলে সে আগ্রহ তোমার একার নয়, এ ঘরে যারা উপস্থিত রয়েছে তাদের প্রত্যেকের। একটু থেমে বিরাজমোহন গলা চড়ালেন। তোমরা কান খুলে শুনে রাখো, আমার যা কিছু আছে মরার পর সঙ্গে নিয়ে যাব না। তোমাদের মধ্যেই ভাগাভাগি করে দেবার ইচ্ছে আছে, কিন্তু তোমরা এত বড় স্বার্থপর, লোভী, নিচমনা। মিস্টার করগুপ্তা গৃহচিকিৎসক রজত সেনকে বাধা দিলেন। আপনাকে আগেও বলেছি উত্তেজনা পরিহার করতে হবে, ও সমস্ত কথা এখন থাক, আপনি বরং বিশ্রাম নিন। এতক্ষণ পর তুমি একটা হাসির কথা বললে বটে ডাক্তার। বিশ্রাম বিশ্রাম নিতে নিতে তো হাড়ে ঘাস গজিয়ে গেল। আমায় বলতে দাও, তুমি শুধু দেখো আমি কেমন ঠান্ডা মাথায় সমস্ত কিছু গুছিয়ে বলি। ডাক্তার মৃদু হাসলেন। ঠান্ডা মাথায় কথাবার্তা বললে তো আশঙ্কার কিছু ছিল না, আপনি তো একটুতে রেগে ওঠেন, অসুবিধা তো এখানেই। রজত সেন বেশ কয়েক বছর ধরে বিরাজমোহনের স্বাস্থ্যের পাহারাদারি হিসেবে কাজ করছেন। কাছেই এলগিন রোডে তার চেম্বার, থাকেন ওখানেই। ভালো চিকিৎসক হিসেবে ওই পল্লীতে তার নামডাকও আছে। ডাক্তারের কথায় কোনো মন্তব্য না করে শুধু মাথা নাড়লেন গৃহকর্তা। পানের দলাটা মুখের মধ্যে চাড়িয়ে নিয়ে এমন একদিকে তাকালেন যেখানে যেন কিছুটা স্বাতন্ত্রতা বজায় রেখে বসে আছেন একজন প্রৌঢ় মহিলা। মুখ চোখ আহামরি কিছু নয়, তবে হাড়ে মাসে শরীরখানা মন্দ নয়। চোখের দিকে তাকালেই বুঝতে পারা যায় গোবেচারা বলতে যা বোঝায় তিনি তা নন। সম্পর্কে গৃহকর্তার দূর সম্পর্কের খুঁড়তুতো বোন, মধ্যমগ্রাম না নবব্যারাকপুর কোথায় যেন একটা থাকেন, পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষিকা। বিরাজমোহন বললেন, তুমি কতদিন পরে বাড়িতে পা দিলে নয়নতারা? বছর 5 হবে, তাই না? একগাল হেসে নয়নতারা বললেন,
তুমি ঠিক বলতে পারলে না মেজদা, বছর 5 নয় 3 বছর আসিনি। তা হবে। এতদিন পরে হঠাৎ কি মনে করে? ওমা, আসবো না? তোমার শরীর খারাপ। শরীর খারাপ? তাই তো শুনলাম। কথাটা কে গিয়ে কানে দিল শুনি? তোমার ঘোরেল কর্তাটি আমার বাড়ির চারপাশে প্রতিদিন ঘুরপাক খেয়ে যান নাকি? নয়নতারা কিছু বলতে গিয়েও থামলেন। সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে বিরাজমোহন বলে চললেন, আমার শরীর খারাপের অজুহাত সামনে রেখে তোমরা সকলে একই দিনে দল বেঁধে এখানে এসে উপস্থিত হয়েছ। ব্যাপারটা রহস্যজনক। ভেবেছ বুড়ো মরতে বসেছে, এই হলো বাগিয়ে নেবার সময়। অন্য কেউ হলে তোমাদের ঝেঁটিয়ে বাড়ি থেকে বের করে দিত। যত সব বাজে ব্যাপার। রজত সেন বললেন, আপনি আবার উত্তেজিত হচ্ছেন, অনেক কথা বলছেন আর না এবার। বাধা দিও না ডাক্তার, আমার হৃদয় দুর্বল ঠিকই, তা বলে কথা বলতে বলতে এখনই ফুট করে যাব না। হ্যাঁ, তোমাদের যা বলছিলাম কান খুলে তোমরা শোনো এবার। তোমরা হলে স্বার্থপর, তোমাদের আমি ঘেন্না করি। তবু বিশ্ববিদ্যালয় বা আর কোনো প্রতিষ্ঠানে আমার সমস্ত কিছু দান করার আগে তোমাদের একটা সুযোগ দিতে চাই। এই কথায় ঘরে যারা উপস্থিত আছে তাদের মনে কোনো উৎসুক্য দেখা দিল কিনা তা নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামালেন না বিরাজমোহন। তিনি সোজা হয়ে বসলেন। এবার একটু ঝুঁকে হাত নিচু করে পিকদানিটা তুলে নিলেন। পানের অবশিষ্টাংশ জলাঞ্জলি দিয়ে আবার নামিয়ে রাখলেন পিকদানিতে। তিনি এবার বললেন, যা বলছিলাম, তোমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় আমার কাছ থেকে টাকা নিয়েছো। অবশ্য ধার বলেই নিয়েছো, কিন্তু এখনো শোধ দাওনি। এই তো তোমাদের আত্মসম্মান বোধ। তোমাদের এখন আমি 2 মাস সময় দিচ্ছি। শোনো, এই সময়ের মধ্যে যারা যারা টাকা শোধ দিয়ে দেবে, আমি নিজের উইলে তাদের যাতে ভালো ব্যবস্থা থাকে তার ব্যবস্থা করব। বিরাজমোহনের এই ধরনের কথা শুনে অপমানে সমস্ত শরীর একেবারে জ্বলে যাচ্ছিল সুবীরের। ভদ্রলোক ধনী হতে পারে, দাম্ভিক হতে পারেন, প্রতিপত্তিশালী হতে পারেন, তাই বলে নিজের অপদার্থ আত্মীয় স্বজনের সঙ্গে জড়িয়ে তাকে অপমান করার কোনো অধিকার আছে ওর? সুবীর জানলার ধারে গিয়ে বসেছিল। উঠে দাঁড়ালেন। বিরাজবাবু, তীক্ষ্ণ কণ্ঠস্বরে চমকে উঠলেন বিরাজমোহন। তারপরই স্তম্ভিত হয়ে গেলেন। এই ঘরে এমন কে আছে যে তার উপস্থিতিতেই তাকে এইভাবে সম্বোধন করতে পারে? জানলার দিকে মুখ ফেরালেন। যুবকটিকে দেখার পরই তার উপস্থিতির কথা স্মরণে এলো। তুমি কি কিছু বলবে? হ্যাঁ। বলো শুনি। সুবীর দ্রুত গলায় বলল, আপনি এমনভাবে বললেন যাতে মনে হলো আর সকলের সঙ্গে আমিও আপনার কাছে টাকা ধার করেছি। এখানে এখন আমি কেন উপস্থিত রয়েছি তা আপনি ভালোই জানেন। আপনি আমার সঙ্গে দেখা করার জন্য ব্যস্ত ছিলেন। আজ আমি যে এখানে আসছি এ কথা আমি আপনাকে ফোন করে জানিয়েছিলাম। তারপরও। তা এই কি নাম যেন তোমার? আগে সুবীর সোম। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তোমার বাবা কিন্তু কোনোদিন আমার সঙ্গে এভাবে কথা বলেননি। তুমি অবশ্য আজকালকার ছেলেদের মধ্যে আত্মসম্মান বোধটা প্রবল, এই কথা অবশ্য জানি। কেন আমায় ডেকে পাঠিয়েছেন সেটুকু যদি অনুগ্রহ করে বলে দিতেন তাহলে ভালো হয়। বলবো বই কি। বলুন। আমার হাতে সময় কম। বিরাজমোহন হাসবার চেষ্টা করলেন। তোমার হাতে সময় কম থাকলেও উপায় নেই। আজ রাতটা তোমার এ বাড়িতেই থাকতে হবে। আমার সমস্ত কিছুই ধীর গতিতে বাঁধা। যা বলবার আমি কাল সকালেই তোমাকে বলবো। আজ বললে ভালো হতো না? সব ব্যাপারে জেদ ভালো নয়। যা বলতে চলেছি তাতে তোমার ভালোই হবে। ওই কথাই রইল, কাল সকালে। কথাটা অর্ধ সমাপ্ত রেখেই বিরাজমোহন কালীনাথের দিকে তাকালেন। কালীনাথ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু বলা আর হলো না। প্রণিমা উঠে দাঁড়িয়েছেন। এতক্ষণ প্রণিমা চুপ করেই বসেছিল, কিন্তু বিরাজমোহনের কথাবার্তা এমন স্তরে পৌঁছালো
যাতে সেও অপমানিত বোধ না করে পারেনি। ক্ষমা করবেন, আপনাদের পারিবারিক ব্যাপারের মধ্যে এসে পড়ায় আমি অত্যন্ত অস্বস্তি বোধ করছি। আমার পক্ষে আর চুপচাপ বসে থাকা সম্ভব নয়। দয়া করে আমার সঙ্গে কথাটা শেষ করে নিন। সুশ্রী মেয়েটির দিকে বিরাজমোহন তাকালেন। তোমার কথা ভুলে গিয়েছিলাম, বলো কি বলবে বলো। প্রণিমা একটু ইতস্তত করল। একান্তে কথাবার্তা হলে ভালো। আমি হেয়ালি পছন্দ করি না, যা বলবার এখানেই বলো। হেয়ালি করিনি, আড়ালে কথা বলতে চাইছিলাম। এখানেই বলো। মা আমাকে পাঠিয়েছেন। মা? হ্যাঁ, আমার মা। তা তো বুঝলাম, আমি কি চিনি তাকে? চেনেন বলেই তো জানি। কি নাম বলো তো? প্রমীলা কর। নামটা শোনার সঙ্গে সঙ্গে জবরদস্ত চেহারার বিরাজমোহন একেবারে চুপসে গেলেন। সাপটে ধরল তাকে এক বিচিত্র অনুভূতি। ঘরে উপস্থিত সকলের দৃষ্টি তারই উপরে নিবদ্ধ। গৃহকর্তার এই ধরনের ভাবান্তরের কারণটা কি সেটা অনেকেই বুঝে উঠতে পারছে না। বিরাজমোহনের মুখে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, শরীর একটু জ্বলে উঠল, তারপরই এলিয়ে পড়লেন বালিশের উপর। উদ্বিগ্ন রজত সেন তাড়াতাড়ি হাতটা টেনে নিলেন। নারী দেখলেন গভীর মনঃসংযোগে, আর সকলের মধ্যেও কিছুটা উৎকণ্ঠা দেখা দিল। যে যার আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে ততক্ষণে। বিরাজমোহন কিন্তু দ্রুত নিজেকে সামলে নিলেন, সোজা হয়ে বসলেন, আবার বললেন, ভয় পেও না ডাক্তার, আমি ঠিক আছি। খুব একটা ঠিক আপনি নেই, সোজা হয়ে বসে থাকবেন না, শুয়ে পড়ুন। রজত সেন বলল, তুমি যখন বলছো। বিরাজমোহন নিজেকে আধশো অবস্থার মধ্যে এনে ফেললেন। তার চোখের দৃষ্টিতে এখন আগেকার তীক্ষ্ণতা নেই। মনে হয় মনের মধ্যে চিন্তার প্রবল ঝড় চলেছে। প্রণিমা এবার দেখলেন খুঁটিয়ে। কাছে এসো। প্রণিমা এগিয়ে এলো। কি নাম তোমার? প্রণিমা কর। বাহ, খাসা নাম। তুমি ঠিকই বলেছিলে, তোমার সঙ্গে কথাবার্তা সকলের সামনে হতে পারে না, একান্তেই হবে। তবে এখন নয়, আর আজও নয়। আজও নয়? না, কাল। আজ রাতটা তুমি থেকে যাও এ বাড়িতে। কিন্তু তোমার হয়তো কিছু অসুবিধা আছে, কিন্তু কি করব বলো? আমি এখন ভীষণ ক্লান্ত, একটু বিশ্রাম দরকার। প্রণিমা আর কিছু বলল না। কালীনাথ, আগে কর্তা। এদের সকলের থাকার আর খাওয়ার ব্যবস্থা করো। আগে আগে আমি এখনই করছি। লক্ষ্য রাখবে কারুর কোনো রকম অসুবিধা যাতে না হয়। আগে হ্যাঁ কর্তা, কোনো অসুবিধা যাতে না হয় সেই দিকে আমি লক্ষ্য রাখছি। আপনারা দয়া করে আমার সঙ্গে আসুন। কালীনাথের পিছু পিছু সকলে ঘর থেকে বেরিয়ে গেল। রজত সেন অবশ্য গেল না। আর এক প্রস্থ বিরাজমোহনের দেহ পরীক্ষা করলেন। বললেন শেষে, ওষুধপত্র সময় মতো খাচ্ছেন না মনে হয়। তোমার ধারণা ভুল ডাক্তার, ওষুধ নিয়মিত খেয়ে চলেছি। আসল কথা, আজকাল একটুতেই উত্তেজিত হয়ে পড়ছি। আপনার শরীরের যা অবস্থা তাতে উত্তেজনা যে ভালো নয় তা আপনি জানেন। আমার একটা সাজেশন নিন তাহলে। তোমার সাজেশনটা বলো শুনি। তাহলে চেঞ্জে চলে যান। চেঞ্জে? হ্যাঁ, আমি সাউথের কোথাও সাজেস্ট করব। ধরুন উটি, চমৎকার জায়গা। মাস তিনেক থাকুন, গিয়ে চাঙ্গা হয়ে ফিরে আসবেন। সবই তো বুঝলাম, কিন্তু এখনই তো আমার যাওয়া চলবে না ডাক্তার। বৈষয়িক কিছু কাজকর্ম হাতে রয়েছে যে। আমি কি আপনাকে কালই যেতে বলছি? কাজকর্ম সেরে নিয়েই যান। আচ্ছা, এবার বলুন তো, হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তখন ওই মেয়েটার নাম শুনেই কি? আচ্ছা, তুমি ঠিকই অনুমান করেছো। ব্যাপারটা কি? সে অনেক কথা,
বলতে পারো আমার ফেলে আসা জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ভালো কথা, কয়েক রাত ভালো ঘুম হয়নি বুঝলে। আজও হবে বলে আমার মনে হয় না। যদি রজত সেন দ্রুত গলায় বললেন, কি বলতে চাইছেন বুঝেছি। আপনার কিন্তু ঘুমের ওষুধ খাওয়া চলবে না। এই স্বাস্থ্যে ওই সমস্ত একেবারে খাপ খায় না। আজ রাতটা কোনো রকমে কাটিয়ে দিন, কাল ডাক্তার মুখার্জিকে ডেকে আনছি। ওনার সঙ্গে কনসাল্ট করেই যা হোক ব্যবস্থা নেওয়া যাবে। বেশ। গোটা কয়েক পান মুখে ফেললেন বিরাজমোহন। ডাক্তার, বলুন। তোমার কি এখন কোনো দরকারি কাজ আছে? কাজ মানে ওই চেম্বারে গিয়ে বসতাম আর কি। তুমি আমার জীবনের অনেক কিছুই জানো ডাক্তার, তবে আজ তোমাকে এমন কিছু বলতে চাই যা তোমার জানা নেই। মন ভারী হয়ে উঠেছে। ঘটনাটা খুলে বললে কিছুটা হালকা বোধ হতো হয়তো। প্রসঙ্গটা বোধ হয় প্রমীলাকর সম্বন্ধীয়। হ্যাঁ। শোনার আগ্রহ আমারও কিছু কম নয়। এক কাজ করি, বরং ঘন্টাটেক চেম্বারে কাটিয়ে ফিরে আসি। সেই ভালো। রোগীদের একেবারে নিরাশ করা ঠিক হবে না। রজত সেন এবার বিদায় নিলেন। বিরাজমোহন খাটের থেকে নামলেন, কয়েক পা এগিয়ে গিয়ে বসলেন বড় সোফাটার উপরে। পাশে নিচু টেবিলের উপরে টেলিফোন রাখা রয়েছে। ক্রোডেলের উপর থেকে রিসিভার তুলে একটা নম্বর ডায়াল করলেন। কয়েকবার রিং হবার পর সাড়া পাওয়া গেল। বিরাজমোহন প্রশ্ন করলেন, অধীর মিত্র আছেন? আমি করগুপ্ত কথা বলছি। এই সময় বিরক্ত করার জন্য দুঃখিত। সে কথা আমি কালীর মুখ থেকে শুনেছি। আপনি কাল কোর্টে যাবার পথে আমার সঙ্গেই দেখা করে যাবেন। নিশ্চয়, গুরুত্বপূর্ণ তো বটেই। এখন কি আপনি খুব ব্যস্ত আছেন? ব্যাপারটা আর কালকের জন্য ফেলে রাখতে চাইছিলাম না। আসতে পারবেন কি? আসলে ব্যাপারটা কি জানেন, আপনার মতো ব্যস্ত অ্যাটর্নিকে কিছু বলতেও ভয় করে। আচ্ছা, আধা ঘন্টার মধ্যে আসছেন? ধন্যবাদ। বিরাজমোহন রিসিভারটা নামিয়ে রাখলেন। ওদিকে একতলার পূর্ব দিকের বারান্দায় দাঁড়িয়ে প্রেম কিশোর সিগারেট ধরাচ্ছিল। কালীনাথ দাঁড়িয়েছিল কাছেই। প্রেম একটা সিগারেট এগিয়ে দিল। দ্রুত হাতে কালী সিগারেট ধরালো। দুইজনের মধ্যে এখানে দাঁড়িয়ে কয়েক মিনিট কথাবার্তা হচ্ছে। এক মুখ ধোঁয়া ছেড়ে প্রেম কিশোর বলল, আমায় আপনি নতুন কোনো কথা শোনাতে পারলেন না কালীবাবু। সবই জানি। টাকা পয়সা থাকলে আমি ওরকম বলচাল ঝাড়তে পারতাম। মন্দ বলেননি। তবে কি জানেন, কর্তা একেবারে একরোখা লোক। একবার মুখ থেকে যা বেরিয়েছে তার নড়চড় হবে না। তা তো বুঝলাম, কিন্তু আমার কি করার থাকতে পারে বলুন? আরে টাকাটা শোধ করে দিন না, আখেরে আপনারই ভালো হবে। দেব বললেই তো দেওয়া যায় না। 4,000 টাকা 2 মাসের মধ্যে জোগাড় করা কি মুখের কথা? তা বটে। ও কথা থাক। ওই মেয়েটা কে কালীবাবু? মুচকি হেসে কালীনাথ বলল, ওই সুন্দরপানা মেয়েটার কথা বলছেন? হ্যাঁ মশাই। বলতে পারবো না। এই প্রথমবার আমিও দেখছি কি না। ওর মায়ের নাম শোনার পরই তো মেজো কাকা খাবি খেতে আরম্ভ করলেন। একটা গোলমালের গন্ধ পাচ্ছি। একটু খোঁজ টোজ নিন তো। হে, আর এমন বড় কথা কি? মানে 10টা টাকা হবে, মানে ডোজ বললে একটু ওই কাজে উৎসাহ পাবো আর কি। প্রেম কিশোর পকেটে হাত ঢোকালো। 5 টাকা দিতে পারি। তাই দিন না। প্রেম কিশোর সবেমাত্র পকেট থেকে হাত বার করেছে,
এমন সময় একজনকে দ্রুত পায়ে এই দিকেই আসতে দেখা গেল। দোহারা চেহারা, বয়স আন্দাজ 55। বিরাজমোহনের সঙ্গে কোথায় যেন মিল আছে, না থাকার কথাও নয়। ইনি বিরাজের ছোট ভাই ধীরাজমোহন। অবশ্য নিজের ভাই নন, বইমাত্র। হাজরা রোডে ওষুধের দোকান আছে, থাকেন এই বাড়িতেই। দরওয়ানের মুখ থেকে এই মাত্র শুনেছেন বাড়িতে অনেক লোকজন এসেছে। মন তেতো হয়ে উঠেছে তখনই। দাদার কাছে আত্মীয় স্বজনেরা ঘেঁষতে থাকুক তিনি মোটেই পছন্দ করেন না। কাছে এসেই ধীরাজ প্রশ্ন করলেন, কি মনে করে প্রেমকিশোর? এই কাকাকে প্রেমকিশোর সুনজরে দেখে না, বলল, কি মনে করে মানে? বড় একটা আসতো না, তাই আর কি। কালে ভদ্রে আসি বলেই তো তোমার খুশি হবার কথা। মুখ দেখে কিন্তু মনে হচ্ছে ভীষণ বিরক্ত হয়েছে। ভারী গলায় ধীরাজমোহন বললেন, গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় আজও শিখলে না, তাই না? দাদা শরীর ভালো থাকে না, বাড়িতে ভিড় বাড়লে তিনি অস্বস্তি বোধ করেন বলেই। খুব ভালো কথা, এক কাজ করলে পারতে। কোন কোন বাড়ির সামনে বোর্ড টাঙানো থাকে দেখেছো তো? তাতে লেখা থাকে প্রবেশ করিবেন না, কুকুর আছে। তুমিও গেটের উপর একটা বোর্ড লটকে দিতেই পারো, লেখা থাকবে মূল্যবান গৃহকর্তা অসুস্থ, আত্মীয় স্বজনদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কথাটা শেষ করেই প্রেমকিশোর ওখান থেকে সরে পড়ল। ক্রুদ্ধ দৃষ্টি এনে ধীরাজমোহন বললেন, দেখলেন তো? কি আর করবেন, যুগের হাওয়া। যুগের নিকুচি করেছে। ব্যাপারটা কি বলুন তো? এই বাড়িতে এত ভিড় কেন? কর্তা অসুস্থ যে, সকলে দেখতে এসেছেন। দল বেঁধে? তাই তো দেখছি। প্রেমকিশোর কেন ঝোঁক করে বেড়াচ্ছে আমি তো তা জানি। আপনি ছিলেন সে সময়, দাদা যখন ওদের সঙ্গে কথা বলছিল? হ্যাঁ, ছিলাম। কালীনাথ এবার আগাগোড়া সমস্ত কিছু বললে। নবাগত মেয়েটির মায়ের নাম শোনার পরই কর্তা অসুস্থ হয়ে পড়েছিলেন, সে কথাও সে বাদ দিলেন না। শুনতে শুনতে ধীরাজমোহনের মুখের উপর শ্রাবণের ঘন ঘটা নেমে এলো। আর তিনি কথা বাড়ালেন না। নয়নতারা কোন ঘরে আছেন জেনে নিয়ে পা চালালেন। দক্ষিণ দিকের একটা ঘরে নয়নতারা তখন গুম হয়ে বসে আছেন। বছর কয়েক আগে বিরাজমোহনের কাছ থেকে 5,000 টাকা তিনি নিয়েছিলেন। টাকাটা যে কোনোদিন ফিরিয়ে দিতে হবে তা তিনি ভাবেননি। অবশ্য এখন ফিরিয়ে দিতে পারলে লাভেরই সম্ভাবনা, কিন্তু দেবেন কোথা থেকে? দরজার কাছে শব্দ হওয়ায় চমকে মুখ ফেরালেন। ধীরাজমোহন ঘরে এলেন। মুখ তার অসম্ভব গম্ভীর। বোনের দিকে একবার তাকিয়ে নিয়ে খাটের সামনেকার ডেক চেয়ারে বসলেন জুত করে। মন্থর ভঙ্গিতে সিগারেট ধরালেন। অনায়াস ভঙ্গিতে টান দিলেন বার কয়েক। আজ রাতটা তোমরা তাহলে এখানেই থাকছো? নয়নতারা সংকুচিত হলেন। কি করব বল, দাদা বললেন। তা তো হবেই। তারা একটা কথা না বলে থাকতে পারছি না। আমি তার কি জানি, আমি তো দাদার মনের মধ্যে ঢুকিনি। উনি বললেন আমাদের একটা সুযোগ দেবেন। বাজে কথা। তুমি বলতে চাও? বলার মতো কথা আমার কাছে একটাই আছে, কান খুলে শুনে রাখো। আমি হলাম দাদার সবচেয়ে কাছের লোক। উত্তরাধিকারী বলতে আমি ছাড়া দুনিয়ায় আর ওনার কেউ নেই। উনি তো বললেন ধার শোধ করে দিলে। জ্ঞান জ্ঞান করো না তো, তোমাদের বুদ্ধির বলিহারি। এখনো চিনতে পারোনি বুড়োকে? বকেয়া টাকা আদায় করবার একটা কায়দা, বুঝলে? নয়নতারা এবার নিজেকে কিছুটা অসহায় বোধ করতে লাগলেন। কথাটা মিথ্যে নাও হতে পারে। পরে বেশি দেবার লোভ দেখিয়ে ধার দেওয়া টাকাটা আদায় করার ফোন দিয়ে আর কি। বুড়ো যে ভারী ধরিবাজ তাতে কোনো সন্দেহ নেই। নিজেকে সামলে নিয়ে নয়নতারা বললেন, তুমি ঠিকই বলেছ, উনি আমাদের নাচাচ্ছেন। নাচিয়ে মজা পাচ্ছেন বলতে পারো। ওই সঙ্গে ধার দেওয়া টাকাও ফিরে পাওয়ার সম্ভাবনা রইল আর কি। আমি অনেক আশা নিয়ে আছি ছোটদা। কিসের আশা? দুটো মেয়ে এখনো বাকি, তাদের বিয়ে দিতে হবে। ভেবেছিলাম। মেয়েদের বিয়ের জন্য চিন্তা করো না।
আমি তো রয়েছি। দাদার সমস্ত কিছু তাতে এসে পড়লে আমি ব্যবস্থা করে দেব। দেবে তুমি? আমি এক কথার মানুষ, সবাই জানে। তবে প্রেম কিশোরের কোনো আশা নেই। ছোঁড়া ভারী বজ্জাত, দেখলে অবশ্য বোঝার উপায় নেই, থাকে ভিজে বেড়ালের মতো। ভালো কথা, একজোড়া নতুন মুখ বাড়িতে এসেছে নাকি? তোমায় কে বলল? কালীনাথের মুখে শুনলাম। আরও শুনলাম মেয়েটার সঙ্গে কথা বলার সময় দাদা নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন। নয়নতারা আবার নিজেকে ফিরে পেয়েছেন, বললেন উৎসাহের সঙ্গে, আর বলো কেন, সে এক কাণ্ড। মেয়েটা যেই নিজের মায়ের নাম বলল অমনি উনি নিতিয়ে পড়লেন। নিতিয়ে পড়লেন? তবে আর বলছি কি। তারপর আর বিশেষ কিছুই নেই, সুস্থ হয়ে উঠলেন মেজদার সঙ্গে সঙ্গে। রাতটা আমাদের থেকে যেতে বললেন। ধীরাজ মোহনের ভ্রু কুঁচকে উঠল। কয়েক মিনিট কি একটা চিন্তা করে নিয়ে বললেন, নতুন যে ছেলেটা এসেছে মেয়েটার কেউ হয় নাকি? হয় না বলেই তো মনে হলো। মেয়েটার মায়ের নামটা কি বলো তো? চামেলি বলল বোধ হয়। সবই তো আন্দাচ্ছ, ভেবে চিনতে বলো না নামটা চামেলি না অন্য কিছু। নয়নতারা এবার দ্রুত গলায় বললেন, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, বলতে ভুল করেছি, নামটা চামেলি নয়, প্রমীলাকর। ধীরাজ মোহনের মুখ একেবারে গম্ভীর হয়ে গেল। তারপর বাঁকা হাসি দেখা দিল। সেই হাবগেরস্ত মেয়ে মানুষটা, তার নাম শুনে দাদা নিতিয়ে পড়লেন কেন? নতুন করে নাটক আরম্ভ হচ্ছে নাকি? তুমি চেনো ওদের? চিনি না, জানি না। কিরকম? বয়সকালে দাদা একটু ধরনের ছিল, তা তো জানো। প্রমীলাকে তখনই ম্যানেজ করেছিলেন। তারপর? তুমি এই সমস্ত জানলে কি করে? বিজ্ঞের হাসি হেসে ধীরাজ মোহন বললেন, জানি বলেই তো বলছি। কিভাবে জানলে তাই বলো না। গত বছর দাদা দিন কুড়ির জন্য পুরী বেড়াতে গিয়েছিলেন। ওই সময় ওর কাগজপত্র একটু ঘাঁটাঘাঁটি করেছিলাম আর কি। এর সঙ্গে প্রমীলাকরের সম্পর্ক কি? আছে আছে, ব্যস্ত হও না বলছি। দাদার নিয়মিত ডায়েরি লেখার অভ্যেস আছে, তুমি বোধহয় তা জানো না। ডায়েরিগুলো পড়তে পড়তেই অনেক কিছুই জানা হয়ে গিয়েছিল। কিন্তু তারা একটা দুশ্চিন্তা যে আমায় পেয়ে বসেছে। আবার কি হলো? ছুরিটা হঠাৎ এলো কেন? তাই তো, এলো কেন? এমন নয়তো নীলাকর মেয়েকে লেলিয়ে দিয়েছে। সে এখন নিজেকে দাদার মেয়ে প্রতিপন্ন করার চেষ্টা করে যাচ্ছে। আশ্চর্যের কিছু নয়। তাই যদি হয়? তোমার কথা শুনে মনে হচ্ছে সেই তালেই আছে। যদি প্রমাণিত হয়ে যায় ওই ছুরিটা মেজদার মেয়ে, তাহলে কিন্তু তুমি অথই জলে গিয়ে পড়বে। ভাইয়ের চেয়ে মেয়ের অধিকার অনেক বেশি, জানো তো? ভাবিয়ে তুলল দেখছি। তারা এক কাজ করলে হয় না? কি কাজ? মেয়েটাকে সরাতে হবে। তুমি যদি একটু গা লাগাও তবেই সম্ভব। এরপর নয়নতারা আর ধীরাজ মোহনের মধ্যে আরও কিছুক্ষণ কথাবার্তা হলো। পূর্ণিমাকে ঘিরেই আলোচনা পাক খেল বলাই বাহুল্য। রাতের খাওয়া শেষ হলো 9:30টার মধ্যেই। সন্ধ্যার মুখেই অ্যাটর্নি অধীর মিত্র এসে উপস্থিত হয়েছিলেন। হাতে প্রচুর কাজ ছিল, তবুও তাকে আসতে হলো। পয়সাওয়ালা ক্লায়েন্টদের চটানো যায় না। রজত সেন অবশ্য পূর্ব কথা মতো এসেছিলেন, কিন্তু অধীর মিত্রকে দেখে বিদায় নিলেন। বৈষয়িক ব্যাপারের মধ্যে তার থাকাটা ঠিক নয়। এরপর বন্ধ ঘরের মধ্যে বিরাজমোহন আর মিত্রের বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছিল। কালীনাথই সকলকে ডেকে আনলো খাবার ঘরে। খাবার টেবিলে কথাবার্তা বিশেষ হয়নি। বিরাজমোহন গম্ভীর মুখেই খেয়ে গেছেন। নয়নতারা আর ধীরাজমোহন মাঝে মধ্যে 2-4 কথা বলেছেন। এই পরিবেশ একেবারেই ভালো লাগছিল না প্রণিমার। মায়ের কথা মনে রেখে আর সোনারপুরের দূরত্বটা অনেকটা ভেবেই এখানে রয়ে গেছে আজকের মতো। সকালে 9টার ট্রেনটা ধরবে স্থির করেই সে রেখেছে। অবশ্য তার আগেই মায়ের কাছ থেকে আনা চিঠিখানা বিরাজমোহনকে দেবে। খাওয়া দাওয়া শেষ হবার পর পূর্ণিমা সিঁড়িতে পা দিল। তার জন্যে দোতলার ঘরটা নির্দিষ্ট হয়েছে। কয়েক ধাপ উঠে যাবার পর পেছনে শব্দ পেয়ে ফিরে তাকালো।
বিরাজমোহন উঠে আসছেন। উনি বললেন, শোনো, তখন একটা কথা জেনে নেওয়া হয়নি। প্রণিমা থামল। তুমি এলে কেন? তোমার মা আসতে পারতেন তো। তার শরীর তেমন ভালো নেই। দেখুন, আমি ঠিক জানি না তিনি নিজে কেন এলেন না। কোনো চিঠি দিয়েছেন? হ্যাঁ। চিঠিখানা কোথায়? এই যে। প্রণিমা তাড়াতাড়ি ব্লাউজের মধ্যে থেকে একখানা মোড়া চিঠি বার করল। খামখানা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন উনি। তারপর ড্রেসিং গাউনের পকেটে তিনি ঢুকিয়ে দিলেন। শুয়ে পড়ো গিয়ে, কাল সকালে তোমার সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলবো। প্রণিমা দাঁড়ালো না, দ্রুত উঠে গেল উপরে। ঘরে এসে দেয়াল হাতড়ে আলো জ্বালল। ঘরের ওধারে একটা ঝোলা বারান্দা। ক্লান্তভাবে ওখানে এসে দাঁড়ালো প্রণিমা। নিচেকার বাগান আবছাভাবে দেখা যাচ্ছে। এধারের প্রতিটি ঘরের সঙ্গে ঝোলা বারান্দা যুক্ত। প্রণিমা হাই তুলল। নভেম্বর মাস শেষ হতে চলল, অথচ ঠান্ডার নাম গন্ধ কিচ্ছু নেই। আরেকবার হাই তুলে ফিরে এলো ঘরে। আলো নিভিয়ে দিল, গা ঢেলে দিল বিছানায়। ওদিকে বিরাজমোহন নিজের ঘরে পৌঁছে গেছেন। টেবিলের উপর থেকে পানের ডিবেটা তুলে নিলেন। দুটো পান ফেললেন মুখে। পানে অল্প মাত্রায় জর্দা দেওয়াই থাকে। অন্যান্য দিনের মতো আজ নেশায় তেমন জুত পাচ্ছেন না। চিন্তার পোকা নড়ে নড়ে বেড়াচ্ছে মাথার মধ্যে। ধীরাজ ঘরে ঢুকলেন। ভ্রু কুঁচকে তাকালেন ভাইয়ের দিকে বিরাজমোহন। কিছু বলবে? বাড়িতে বড় ভিড় বেড়ে গেছে। তুমি ওদের রাত্রে এখানে থাকতে বলেছো নাকি? কই ফিরে চাইছো? না, মানে বাড়িটা আমার, এ কথা নিশ্চয়ই তোমাকে নতুন করে মনে করিয়ে দিতে হবে না। কাকে আমি এখানে থাকতে বলবো আর কাকে থাকতে বলবো না, তা আমার ইচ্ছের উপর নির্ভর করবে। তা তো বটেই, মানে কথা বাড়িও না, নিজের ঘরে যাও। শোনো। থামলেন কনিষ্ঠ। উৎসুকভাবে তাকালেন জ্যেষ্ঠের দিকে। বিরাজমোহন যে 2 মাসের মধ্যে সবার ধার নেওয়া টাকা ফেরত দিতে বলেছেন সেটি জানালেন। শুনেছি। ওষুধের দোকান স্টার্ট করার সময় তুমি আমার থেকে 30,000 টাকা নিয়েছিলে। টাকাটা ফেরত চাই না, চাইলেও দিতে পারবে না জানি। তোমাকে শুধু এই বাড়ি ছাড়তে হবে। সামনের মাসের প্রথম দিকেই তুমি অন্যত্র নিজের ব্যবস্থা করে নিতে পারবে আশা করছি। কিন্তু দাদা, এর মধ্যে কোনো কিন্তু নেই, কারণ আমি সম্পূর্ণ ঝাড়া হাত পা হবার পরই তোমাদের সম্পর্কে বিবেচনা করব। ধীরাজমোহন দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললেন। বেশ, একটা বাসা 2-1 দিনের মধ্যেই ঠিক করে নাও। সামনের মাসের প্রথম দিকেই উঠে যাবে। এখন যেতে পারো। মাথা নিচু করে ধীরাজ ঘর থেকে বেরিয়ে গেলেন। বিরাজমোহন চাবি সমেত তালাটা টেবিলের উপর থেকে তুলে নিয়ে দরজার কাছে এগিয়ে গেলেন। ছিটকিনি লাগালেন। তারপর 2 পাল্লার সঙ্গে যুক্ত পেতলের কড়া দুটোয় তালা পরিয়ে চাবি দিলেন। দরজার কাছে ফিরে এসে বসলেন সোফায়। ড্রেসিং গাউনের পকেট থেকে প্রণিমার দেওয়া খামটা বের করে আনলেন। এবার অল্প দামি খাম। খাম ছিঁড়ে চিঠিখানা বের করে পড়তে আরম্ভ করলেন। মান্য বরেশু, আমার চিঠি পেয়ে তুমি বিরক্ত হবে জানি, তবু না লিখে থাকতে পারলাম না। খবর পেয়েছি তুমি অসুস্থ। নিজে গিয়ে দেখে আসার সাহস হলো না। প্রণিমাকে পাঠালাম। তোমার মেয়ে এখন কত বড় হয়ে গেছে দেখো। ওকে সব কথাই বলেছি। আমাদের সম্পর্কে কি ভাবছে জানি না। তুমি সুস্থ হয়ে ওঠো কামনা করি। তারপর যদি অনুমতি দাও তবে একবার গিয়ে দেখে আসব। প্রণাম নিও, প্রমীলা।
চিঠিখানা 2 বার পড়লেন বিরাজমোহন। খামের মধ্যে ভরে আবার পকেটে রাখলেন। ফেলে আসা দিনের কিছু কথা মনের পর্দায় ভেসে উঠেছে। প্রণিমা তার মেয়ে, ভারী মিষ্টি দেখতে হয়েছে। সে যে নিজের মায়ের পাপকে ক্ষমা করে এখানে এসেছে, এও কম কথা নয়। বিরাজমোহন অন্যমনস্ক হয়ে পড়লেন। খাওয়া দাওয়ার পর সুবীর তার জন্য নির্দিষ্ট ঘরে এসে ঢুকল। মনের অবস্থা তার সুবিধের নয়। পিতৃবন্ধুর সঙ্গে দেখা করতে এসে বেশ ঝামেলায় পড়ে গেছে। মোট কথা, বিরাজমোহনকে তার খুব একটা পছন্দ হয়নি। ভদ্রলোক ধনী হতে পারেন, কিন্তু ভদ্র নন। সুবীর ঝোলা বারান্দায় এসে দাঁড়ালো, একটা সিগারেট ধরালো। এখন সে সরাসরি ধানবাদ থেকেই আসছে। কর্মস্থল ওখানে, নামকরা মেডিকেল কোম্পানির স্থানীয় প্রতিনিধি। ইউনিয়নের বেস্ট হাউসে থাকে। অবসর সময় হই হই করে কাটিয়ে দেয়। দায় দায়িত্ব বিশেষ কিছুই নেই। নিজের বলতে আছেন একমাত্র তার মা। তিনি থাকেন কৃষ্ণনগরে, অর্থাৎ তার দেশের বাড়িতে। মাঝে মাঝে যায় বাড়িতে, মায়ের সঙ্গে কয়েকদিন কাটিয়ে আসে। নিজের ব্যাপারে উনি তাড়া দেন। বিয়ের ব্যাপারে সুবীরের অনিচ্ছা নেই, তবু সে হেসে পাশ কাটিয়ে যায়। এইভাবেই চলছিল। বিরাজমোহনের চিঠিখানা পেল মাস 2 আগে। চিঠিখানা কৃষ্ণনগরের বাড়ি থেকে রিডাইরেক্ট হয়ে এসেছিল। বিরাজমোহন লিখেছিলেন তিনি ওর পিতৃবন্ধু, বিশেষ প্রয়োজনে দেখা করতে চান। সুবীর অবিলম্বে তার কলকাতার বাড়িতে এলে খুশি হবে। বিরাজমোহন করগুপ্ত নামে কাউকে সুবীর চেনে না। বাবার মুখেও তার নাম কখনো শোনেনি। তিনি বছর 5 হলো মারা গেছেন। সুবীর চিঠিখানা বিশেষ গুরুত্ব দিল না, এরপর ভুলেই গিয়েছিল। চিঠির ব্যাপারটা তাজা হয়ে উঠল আবার গত সপ্তাহে। ছুটি নিয়ে বাড়ি গিয়েছিল। কৃষ্ণনগর পৌঁছবার পরের দিন সুবীর একটা চিঠি পেল। কোনো এক কালীনাথ ঘোষ লিখেছেন বিরাজমোহনের শরীর নাকি খুব খারাপ। এ যাত্রায় সেরে উঠবেন কিনা তা সন্দেহ। তিনি বিশেষ প্রয়োজনে দেখা করতে চান। আগামী 23 নভেম্বর এলে সব দিক দিয়ে ভালো হয়। আবার বিরাজমোহন। সুবীর মায়ের কাছ থেকে জানতে চাইল এই নামে তিনি কাউকে চেনেন কিনা। জানা গেল খুব ভালোভাবেই চেনেন। কর্তার বিশেষ বন্ধু ছিলেন। এ বাড়িতেও নাকি এসেছেন কয়েকবার। এবার সুবীরের কাছে বিরাজমোহনের গুরুত্ব অনেক বেড়ে গেল। তাছাড়া মাও বললেন উনি যখন দেখা করতে চাইছেন তখন দ্বিধা না করে তোমার নিশ্চিতভাবে যাওয়া উচিত। এরপরেই কলকাতা চলে এসেছে, কিন্তু এখানকার হালচাল দেখে ঘাবড়ে যাওয়াটা অস্বাভাবিক নয়। 7-5 ভাবতে ভাবতেই সুবীর সিগারেটের টুকরোটা ফেলে দিয়ে ঝোলা বারান্দা ছেড়ে ঘরে এলো। গা ঢেলে দিল বিছানায়। সচকিত হয়ে প্রণিমা বিছানায় উঠে বসল। দরজায় মৃদু করাঘাত হচ্ছে। ঘুম না আসায় বিছানার এপাশ ওপাশ করছিল বলেই শব্দটা শুনতে পেয়েছে। দেয়াল ঘড়িটার দিকে তাকালো। 11টা বেজে গেছে কয়েক মিনিট আগে। এত রাতে আবার কে এলো? আবার করাঘাত। এবার একটু জোরে, একটু ইতস্তত করে প্রণিমা দরজাটা খুলে দিল। নয়নতারা দাঁড়িয়ে রয়েছেন। বিস্ময়ে ভেঙে পড়ল প্রণিমা। আপনি এত রাত্রে? ওকে কথা শেষ করতে না দিয়েই নয়নতারা বললেন যে কিছু কথা আছে। কাল বলবেন। কাল নয়, আজই। সকলের সামনে বলা যাবে না, তাই এখন আসতে হলো। তিনি প্রণিমাকে আপত্তি করার আর কোনো সুযোগ না দিয়ে একরকম জোর করেই ঘরে প্রবেশ করলেন। স্বভাবতই তিনি একটু বেপরোয়া ধরনের। এই অভদ্রতায় প্রণিমা বিলক্ষণ বিরক্ত হল। রাগত গলায় বলল, এই জুলুমের কোনো মানে হয় না। জুলুম আবার কি? বললাম না তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি আপনাকে চিনি না, এটা জুলুম ছাড়ার কি হতে পারে? কোনো কথাই আপনার সঙ্গে আমার থাকতে পারে না। টেনে টেনে নয়নতারা বললেন, কথার তো বেশ বাঁধনি আছে দেখছি। যা বলতে এসেছি মন দিয়ে শোনো। কাল ভোর হবার সঙ্গে সঙ্গে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে। আপনার হুকুমে? বলতে পারো। কেন?
আমি আপনার কথাতে এ বাড়িতে আছি তা তো নয়। আপনি বললে আমি যাব কেন? তীক্ষ্ণ গলায় নয়নতারা বলল, ভেবেছিলাম ইশারাই তোমার পক্ষে যথেষ্ট হবে, কিন্তু তুমি যে এত বোকা সেটা ভাবতে পারিনি। পরিষ্কার করেই বলি তাহলে, তোমার মার সঙ্গে এবারের কি সম্পর্ক ছিল আমি জানতে পেরেছি। ওই বিশ্রী ব্যাপারটা আরও জানাজানি হোক আমি চাই না। তোমাকে তাই ভোরেই এবারই ছাড়তে বলছি। অপমানে প্রণিমার মুখ লাল হয়ে উঠল। দ্রুত গলায় বলল, বাজে কথা বলবেন না একদম। কি জানেন আপনি? তুমি কি চাও সেই সমস্ত নোংরা কথা আমি পরিষ্কার করে বলি? বেরিয়ে যান ঘর থেকে, এক্ষুনি বেরিয়ে যান। আপনার মতো মহিলার মুখ দেখাও পাপ। দাঁড়িয়ে থাকবেন না আর। আমি বলছি বেরিয়ে যান। নয়নতারা ঠিক এতটা আশা করেননি। ধীরাজ মোহনের কথায় এ ঘরে এসেছিলেন, ভেবেছিলেন একটু চোটপাট করলেই হয়তো মেয়েটা সরে পড়বে বাড়ি থেকে, কিন্তু এমনভাবে যে ফুঁসে উঠবে তা ভাবা যায়নি। এখন ব্যাপারটা হিসেবের বাইরে চলে যাচ্ছে। গলা চড়িয়ে নয়নতারা বললেন, কি বললে? আমাকে? হ্যাঁ, আপনাকে আপনাকে বেরিয়ে যেতে বলেছি এ ঘর থেকে। সুবীরের ঘরখানা লাগোয়া গোলমালের শব্দ পেয়ে সচকিত হয়ে উঠল। দ্রুত পায়ে চলে এলো ঘটনাস্থলে। অবাক হয়ে গেল দুই মহিলার ভাবভঙ্গি দেখে। কি হয়েছে? দেখুন না, রাত দুপুরে এই মহিলা এসে আমায় যা না তাই বলে অপমান করছে। নয়নতারা ঝলসে উঠলেন। যা সত্যি তাই বলেছি। মান অপমানের জ্ঞান থাকলে তুমি এ বাড়িতে পা দিতে না। আমাকে এই সমস্ত কথা বলতে এসেছিলেন কেন? এ বাড়ি আপনার দাদার, তাকে বললেই পারতেন। তিনিই আমাকে থাকতে বলেছেন। নয়নতারা দাঁড়ালেন না, জোরে জোরে পা ফেলে নিয়ে মিলিয়ে গেলেন বারান্দার দিকে। সুবীর প্রশ্ন করল, কি বলছেন উনি? এমন কি বলেছিলেন যা আমাকে বোধহয় বলা যাবে না? না। প্রশ্নটা করার জন্য দুঃখিত। শুয়ে পড়ুন এবার, আমি চলি। সুবীর নিজের ঘরের দিকে এগুলো। প্রণিমার ঘর থেকে ফিরে আসার পর অনেকক্ষণ সুবীর জেগেছিল। মনের মধ্যে দোল দিয়ে যাচ্ছিল নানা কথা। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছে তা বুঝতে পারেনি। ঘুম ভাঙল কিন্তু আচমকাই। তাড়াতাড়ি বিছানায় উঠে বসার পরই ঘুম ভাঙার কারণ বুঝতে পারল। দরজায় কি যেন করাঘাত করছে। বিছানা থেকে নামার মুখেই জানলার দিকে দৃষ্টি পড়ল। আকাশ পরিষ্কার হয়ে আসছে। এই কাক ভোরে তাকে আবার কে ডাকছে? সুবীর গিয়ে দরজা খুলল। প্রণিমা দাঁড়িয়ে রয়েছে, তার মুখে উৎকণ্ঠার ছায়া। বিস্ময়ের ধাক্কা সামলে সুবীর প্রশ্ন করল, কি হয়েছে? আমার ঘরে চোর ঢুকেছিল। হ্যাঁ, বলেন কি? দরজা খোলা রেখেছিলেন নাকি? আপনি চলে আসবার পরেই বাড়ির ভেতরের দিকে বারান্দার দরজাটা বন্ধ করে দিয়েছিলাম। চলুন গিয়ে দেখি। সে তো বাড়ির ভিতরের দিকে পালিয়েছে। দেখুন, আমার ভীষণ ভয় করছে, তাই আপনাকে এইভাবে। আচ্ছা, সংকোচের কোনো কারণ নেই। আপনি তো কাঁপছেন দেখছি। বলুন তো কি হয়েছিল? তার আগে আপনি ভিতরে এসে বসুন তো। প্রণিমা সুবীরের পিছু পিছু ঘরের মধ্যে গেল, চেয়ারে বসল, থেমে থেমে বলল, বলতে গেলে সারা রাতই আমি জেগে আছি। একে নতুন জায়গা, তার উপরে ওই মহিলার কাণ্ড কারখানা। ঘুম আসবে কোথা থেকে? কিছু পত্রপত্রিকা ছিল ঘরে। 3:30 পর্যন্ত ওগুলোর উপরেই চোখ বোলালাম। তারপর আলো নিভিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকি আরও কিছুক্ষণ। তন্দ্রার মতো এসেছিল এই সময়। লোকটা ঘরে ঢুকলো কি করে? জোলা বারান্দা দরজা দিয়ে। তার মানে দরজাটা আপনি বন্ধ করেননি? গরম লাগছিল বলে খোলা রেখেছিলাম। তাছাড়া দোতলায় ভয়ের কোনো কারণ থাকতে পারে বলে আমার মনে হয়নি। লোকটাকে দেখার পর এত ভয় পেয়ে গিয়েছিলাম যে চেঁচাতে পর্যন্ত পারিনি। তারপর? সে কিন্তু আমার দিকে আসেনি, ঘরে অপেক্ষাও করেনি। ভেতর বাড়ির বারান্দার দিকে দরজাটা খুলে সরে পড়েছে। হ্যাঁ, বিচিত্র ব্যাপার। দোতলার পথ দিয়ে চোর ঢুকলো, তারপর ভিতর বাড়ির দিকে চলে গেল, তা আবার ভোরবেলা। প্রণিমা তীক্ষ্ণ গলায় বলল, ঘটনাটা আপনার বিশ্বাস হচ্ছে না তাই না? আপনি বলতে চাইছেন আমি মিথ্যে কথা বলছি? এই দেখুন, আপনি আমার উপর রেগে যাচ্ছেন।
ব্যাপারটার মধ্যে একটা খাপছাড়া ভাব থাকায় আমি স্বাভাবিক কারণেই অবাক হয়ে যাচ্ছি। চলুন তো দেখি লোকটা কোথায় গেল। প্রণিমা আর কিছু বলল না। ঘর থেকে বেরিয়ে এলো দুইজনে। টানা বারান্দা খাঁ খাঁ করছে। ওরা প্রণিমার ঘরের মধ্যে দিয়ে ঝোলা বারান্দায় এসে দাঁড়ালো। নিচ থেকে এর উচ্চতা 16 ফিটের কম হবে না। চোর বা যেই হোক সে উঠল কিভাবে? দেয়ালে একটা খাঁজ পর্যন্ত নেই। একই ধরনের ঝোলা বারান্দা দুই পাশের দুটো ঘরেই রয়েছে। একটা সুবীরের ছিল, অন্যটায় বিরাজমোহন। বাড়ির আর কে কোন ঘরে আছেন তা তার জানা নেই। সুবীর বলল, লোকটা তো ভিতর দিকে গেছে, নিচে নেমে গেছে নিশ্চয়ই। ওদিকে যাওয়া যাক, চলুন। দুইজনে এবার ঘর পেরিয়ে ভেতর দিকের বারান্দায় এলো। তখনও সেখানে কেউ নেই। বিরাজমোহনের ঘরের দরজাটা সিঁড়ির মুখেই। দরজার পাশেই বড় একটা জানালা। বন্ধ কাঁচের পাল্লার মধ্যে দিয়ে মৃদু আলোর আভাস পাওয়া যাচ্ছে। জানলার পাশ দিয়ে যাবার সময় সুবীর থমকে দাঁড়িয়ে পড়ল। বেডরুম ল্যাম্পের নীলচে আলোয় ঘরের চারিধার কেমন আবছা হয়ে রয়েছে। তবু সুবীরের দেখতে অসুবিধা হলো না। কে একজন হুমড়ি খেয়ে পড়ে রয়েছে মেঝের উপরে। কি হলো? মুখ ফিরিয়ে সুবীর বলল, ঘরের মধ্যে দেখুন। প্রণিমা এগিয়ে এসে দৃশ্যটা দেখল। সুবীর আবার বলল, এই ঘর তো বিরাজবাবু। তাহলে উনিই পড়ে রয়েছেন ওইভাবে। অসুস্থ মানুষ বিছানা থেকে নামতে গিয়ে বোধহয় অজ্ঞান হয়ে গেছেন। কি আর করা যায় বলুন তো? প্রণিমা কিছু বলার আগেই সিঁড়িতে পায়ের শব্দ পাওয়া গেল। তারপরই দেখা গেল কালীনাথ উপরে উঠে আসছে। তার চাল চলনে কোনো ব্যস্ততা নেই। গুনগুন করে সুর ভাঁজতে ভাঁজতে সিঁড়ির মাথায় এসেই থমকে গেল। এই সময় কাউকে দেখতে পাবে এখানে সে আশা করেনি। বিস্ময় প্রশ্ন করল, আগে আপনারা? আগে চোর এসেছিল। চোর? প্রণিমাকে দেখিয়ে সুবীর বলল, এর ঘরে চোর ঢুকেছিল। কোথায় পালালো তাই আমরা দেখছিলাম। বলেন কি? আমি নিচে কাউকে তো দেখলাম না। তবে আমার সারা পেয়ে ঘাপটি মেরে কোথাও বসে থাকতে পারে, কিন্তু একটা কথা মনে হওয়ায় সুবীর অন্য প্রসঙ্গে চলে গেল। এত সকালে আপনি উপরে এলে? আমি তো নিয়মিত এই সময় আসি। কর্তাকে ঘুম থেকে তুলে দিই, তারপর উনি আমাকে সঙ্গে নিয়ে কিছুক্ষণ ওই বাগানে বেরোন আর কি। আজকের অবস্থাটা একটু অন্যরকম মনে হচ্ছে। বিরাজবাবু অসুস্থ হয়ে পড়েছেন। ওই দেখুন। কালীনাথ কাঁচের পাল্লার উপর ঝুঁকে পড়ল। তারপরই দ্রুত গলায় বলল, কি সর্বনাশ! কর্তা ওইভাবে পড়ে আছেন কেন? দরজা ধাক্কাধাক্কি আরম্ভ করলো কালীনাথ। ভারী পাল্লার দরজা ভিতর দিয়ে বন্ধ। এক চুল নড়ল না। সুবীরের বুঝতে অসুবিধা হলো না, এই দরজা ভাঙতে গেলে বেশ কয়েকজন লোকের দরকার। কালীনাথও বুঝতে পেরেছিল ব্যাপারটা। সে দ্রুত অদৃশ্য হলো নিচে। মিনিট 10 পরের দৃশ্য একেবারে অন্যরকম। বাড়ির সকলে এসে উপস্থিত হয়েছেন। জানলা দিয়ে দেখছেন দৃশ্যটা। সকলের মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। এবার অবশ্য দরজা ভেঙে ফেলতে কোনো অসুবিধা দেখা দিল না। পাল্লা দুটো ঝুলে পড়তেই উড়মুড় করে সকলে ঘরের ভিতরে ঢুকলেন। নয়নতারা প্রথম কথা বললেন, মেজদার এ কি হলো? অসুস্থ মানুষ, ওর কি রাতে একা থাকা উচিত? কারোর কথা তো শুনবেন না। তুমি থামবে কি? ধমকে সুরে বোনকে কথাটা বলে ধীরাজমোহন আর সকলের দিকে তাকালেন। ওকে বিছানায় শোয়ানোর দরকার। ধরাধরি করে বিরাজমোহনকে বিছানায় শোয়ানো হলো। সোজা করে শোয়ানো গেল না। শরীর কুঁকড়ে গেছে, শক্ত হয়ে উঠেছে। কপাল আর নাকের উপরকার চামড়া ছড়ে গেছে। প্রেম কিশোর জানালো উনি মারা গেছেন। দ্বিধা জড়িত গলায় ধীরাজমোহন বললেন, অজ্ঞান হয়ে গিয়ে থাকতে পারেন। অনেকদিন আগে একবার কালীবাবু, আপনি তো বাথরুমে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। প্রেম কিশোর আবার দেখে নিয়ে জানালো যে উনি সত্যি সত্যি মারা গেছেন। আমারও তাই মনে হচ্ছে। তাহলে তাহলে বরং ডাক্তারবাবুকে খবরটা দিই। কালীনাথ এগিয়ে এলো ফোন স্ট্যান্ডের দিকে। নয়নতারা কান্না ভেজা গলায় কি সমস্ত বলে চলেছেন তা বোঝা গেল না। সুবীর এই সময় লক্ষ্য করল প্রণিমা ঘরে নেই। সুবীরও বেরিয়ে এলো ঘর থেকে। বারান্দায় পা দিয়েই দেখল রেলিং ধরে প্রণিমা দাঁড়িয়ে আছে। জল গড়িয়ে পড়ছে তার দু চোখ বেয়ে। সুবীর দ্রুত তার কাছে এগিয়ে গেল।
কি হয়েছে? কিছু না। তাড়াতাড়ি আঁচল দিয়ে মুখ মুছল প্রণিমা। কিছু একটা হয়েছে, আমাকে বোধহয় বলা চলে না। আপনাকে? সুবীরের গলার স্বর গাঢ় হয়ে এলো। আমি আপনার অপরিচিত, এই বাড়িতেই দুইজনের প্রথম দেখা, তবু আমায় বিশ্বাস করতে পারেন। অস্বস্তিকর এই পরিবেশে হয়তো আমি আপনার কাজেও লাগতে পারি। ভেজা চোখে সুবীরের দিকে তাকালো প্রণিমা, বলল, উনি আমার বাবা ছিলেন। বিরাজবাবু? হ্যাঁ। কিন্তু আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পেরেছি, কিন্তু বিশ্বাস করুন 1 সপ্তাহ আগে এ কথা আমিও জানতাম না। আপনাকে বললেন বোধহয়? না, নিজের জন্মবৃত্তান্ত শোনার পর আমার সমস্ত শরীর ঘৃণায় রিরি করে উঠেছিল। মা এখানে আমায় আসতে বললেন, আসতে চাইনি, কিন্তু বারবার বলতে থাকায় আসতেই হলো। প্রণিমা থামল। কি বলবে সুবীর ভেবে পেল না। আবার বলল, গতকাল এ বাড়িতে এসে ওকে দেখার পর বৃতৃষ্ণায় মন ভরে উঠেছিল, কিন্তু এখন আর চোখে জল চাপতে পারছি না। ওদিকে খবর পেয়েই রজত সেন চলে এসেছেন। দেহ পরীক্ষা করার অবশ্য কিছু ছিল না, খালি চোখেই বুঝতে পারা যাচ্ছিল চিকিৎসার বাইরে চলে গেছেন বিরাজমোহন। তবু দেহ পরীক্ষা করার জন্যে ডাক্তার সেন ঝুঁকে পড়লেন। নানাভাবে পরীক্ষা করলেন, ওর মুখের কাছে মুখ নিয়ে গিয়ে শুঁকলেন কি যেন, তারপরই চমকে উঠলেন। কিরকম দেখছেন ডাক্তারবাবু? ধীরাজমোহনের প্রশ্নে রজত সেন মুখ ফেরালেন। অন্তত 4 ঘন্টা আগে মারা গেছেন। বডিতে রাইগার মর্টিস সেট আপ করে গেছে। দাদা সত্যি মারা গেছেন? হে ভগবান, এ কি হলো, এ কি হলো? নয়নতারা ডুকরে কেঁদে উঠলেন। ধমক দিয়ে উঠল প্রেম কিশোর। মরা কান্না থামাও পিসি। ওর প্রতি তোমার যে কত ভক্তি শ্রদ্ধা ছিল তা তো সকলেই জানে। থামো দয়া করে, আর লোক হাসিও না, ঠিক আছে? ডক্টর সেন, এবার তাহলে কি বলুন তো? এবার সৎকারের ব্যবস্থা করতে হবে। বডি অবশ্য আর ফেলে রাখা চলে না, তবে আমার মনে হয় না সৎকারের ব্যাপারটা খুব সহজে মিটবে। আমি ডেথ সার্টিফিকেট দিতে পারবো না। দিতে পারবেন না কেন? সম্ভব নয় বলেই দিতে পারবো না। আপনারা আমার কথা শুনুন, যদি ঝামেলার হাত থেকে রেহাই পেতে চান তবে এখনই পুলিশে খবর দিন। পুলিশ? এখন আমার যা বলা উচিত আমি তাই বলছি। ওর মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, আমার পক্ষে ডেথ সার্টিফিকেট দেওয়া সম্ভব হচ্ছে না। ঘরের মধ্যে যেন এভারেস্টের চূড়া ভেঙে পড়ল। সকলে বিহব্বল অবস্থায় তাকালেন ডক্টর সেনের দিকে। দ্রুত গলায় ধীরাজমোহন বললেন, এই সমস্ত কি বলছেন আপনি? আপনি বলতে চাইছেন উনি আত্মহত্যা করেছেন? অসহিষ্ণু ভঙ্গিতে ডক্টর সেন বললেন, আত্মহত্যা কি আর কিছু তার বিচার আমি করব না। ডাক্তার হিসেবে বুঝতে পেরেছি এটা ন্যাচারাল ডেথ নয়। আমার কাছে এটুকুই যথেষ্ট। এর পরের কাজ হলো পুলিশের। কালীবাবু আর দাঁড়িয়ে থাকবেন না, থানায় খবর পাঠান। 241 হ্যাঙ্গারফোর্ড স্ট্রিটের ড্রয়িং রুমে তখন গল্পের আমেজ। অবশ্য কিছুক্ষণ আগে আলোচনার বিষয়বস্তু ছিল রাজনৈতিক। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের পর এখন দেশের অবস্থা কেমন দাঁড়াবে তাই নিয়ে দুইজনের মতের মিল হচ্ছিল না। দেশে 50টা রাজনৈতিক দল মাথা ফাটাফাটি করে চলেছে, এটা কোনো কাজের কথা নয়। দেরি হলেও শেষ পর্যন্ত যে একত্রিত হয়ে কাজে নামতে পেরেছে এটা সুবুদ্ধিরই পরিচয় বলতে হবে। শৈবাল বলছিল। বাসব দাঁতে পাইপ চেপেই বলল, তোমার সঙ্গে আমি একমত, তবে কতদিন একসঙ্গে থাকতে পারবে এটাই হলো কথা। কিন্তু এ প্রসঙ্গ এবার থাক বরং। তখন থেকেই আলোচনার মোড় ঘুরে যাচ্ছে। বাসব বলল, কুকুরের সাহায্যে অপরাধীকে ধরবার প্রচলন আজকের পৃথিবীতে সর্বত্র আছে। এর জন্য তাদের যথেষ্ট শিক্ষাও দেওয়া হয়। কিন্তু কুকুর ছাড়াও এমন কিছু জন্তু আছে যাদের আমরা কাজে লাগাতে পারলে হয়তো উপকৃত হব, অথচ বলতে গেলে সেদিকে কোনো সরকারের দৃষ্টিই নেই। তুমি কোন জন্তুর কথা বলছো? বাদরের কথাই ধরো, তাদের যা বুদ্ধি আছে তা তো আমরা জ্ঞান হয়ে অবধি শুনছি।
কিন্তু এই বুদ্ধিমান জীবটাকে কোনো পুলিশ ডিপার্টমেন্ট এখনো পর্যন্ত কাজে লাগিয়েছে শুনেছ? না, শুনিনি। অথচ কাজে লাগাতে পারলে কুকুরের কান ওরা স্বচ্ছন্দে কেটে দেবে। বাসু পাইপ ধরালো, এক মুখ ধোঁয়া ছেড়ে নিয়ে বলল, গত উইকের নর্দার্ন অবজারভার বোধ হয় তুমি দেখোনি। দেখেছি, কিন্তু সব আর্টিকেল পড়া হয়নি। ওতে একটা সত্যমূলক ঘটনা রয়েছে। ওই রচনার মূল চরিত্র হলো একটা বাদর। কিরকম? উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার গ্রামাঞ্চলে, জায়গাটার নাম মনে পড়ছে না, একটা লোক বাদরের খেলা দেখিয়ে বেড়াতো। এ গ্রাম সে গ্রাম করে রোজগারপাতি সে ভালোই করত। তার পোষা বাদরটাও নানা খেলাধুলায় ছিল এক্সপার্ট। একদিন বাদরওয়ালা একটা গ্রামে খেলা দেখিয়ে জংলা পথ ধরে অন্য লোকালয়ে যাচ্ছিল। তখন ভরা দুপুর। কিছু দূর যাওয়ার পর সে একটা গাছতলায় বসল। থলি থেকে খাবার বার করে নিজে খানিকটা নিল, খানিকটা দিল ওই বাদরটাকে। আহার পর্ব চলতে লাগলো ধীরে সুস্থে। এই সময় সেখানে সন্ডা মার্কা একজন লোক উপস্থিত হলো। বাদরওয়ালার সঙ্গে হয়তো তার চেনা জানাও ছিল। দু চার কথার পর সে পকেট থেকে একটা ছোড়া বার করে ঝাঁপিয়ে পড়ল বাঁদরওয়ালার উপরে। সঙ্গে সঙ্গে বাঁদরটা লোকটার পাটা খামচে ধরল। ছোড়ার ঘায়ে বাঁদরওয়ালা তখন হুমড়ি খেয়ে পড়েছে। আততাই ঘুরে দাঁড়িয়ে ঝটকা মেরে বাঁদরটাকে ঝেড়ে ফেলল, আবার আক্রমণ করল। আততাই এবার ছোড়া চালালো। বাঁদরটা অবস্থা বুঝে লাফ দিয়ে গাছে উঠে পড়ল। ওই সঙ্গে ছিঁড়ে নিয়ে গেল আততাই জামার কিছু অংশ। হত্যাকারী এবার আরো বার কয়েক ছোড়া চালিয়ে নিশ্চিন্ত হলো বাদরওয়ালার মৃত্যু সম্পর্কে। তারপর সমস্ত টাকা কড়ি হাতিয়ে কিছুদূর আলগা ভেজা মাটির তলায় বডিটা পুঁতে দিল। হত্যাকারী স্থান ত্যাগ করার পর বাদরটা নেমে এলো গাছ থেকে। তারপর রওনা দিল লোকালয়ের উদ্দেশ্যে। কাছাকাছি গ্রামে সেদিন হাটবার, লোকে লোকারণ্য। বাদর পৌঁছালো হাটে। কয়েকজন লোককে টানাটানি করে কিছু বোঝাবার চেষ্টা করলো, যা স্বাভাবিক তাই ঘটল। শোরগোল পড়ে গেল চারিদিকে। লাঠি নিয়ে মারতে তেড়ে গেল কয়েকজন। অগত্যা বাদর প্রবর একটা গাছের মগডালে গিয়ে বসল। সেখানে কিছুক্ষণ বসে থেকে প্ল্যান ভাঁজল বোধ হয়। তারপর হঠাৎ নেমে এসে একজন অসতর্ক দোকানদারের ক্যাশ বাক্স তুলে নিয়ে লম্বা ছুট দিল জঙ্গলের দিকে। হই হই পড়ে গেল। বহু লোক ছুটল তার পিছু পিছু। গ্রামের চৌকিদারও তাদের মধ্যে একজন। বাদরটা কিন্তু এ গাছ থেকে ও গাছ করতেই যাচ্ছিল। বলাই বাহুল্য, সে দুর্ঘটনাস্থলে পৌঁছালো আগে। দ্রুত হাতে মৃতদেহ যেখানে পোতা সেখানকার কিছুটা মাটি সরিয়ে দিল। তারপর কাছের গাছটায় উঠে বসে রইল। বিস্ময়ের ব্যাপার, বাদরটা ক্যাশ বাক্সটা রেখে এসেছিল মৃতদেহের কাছেই। লোকজনরাও হাঁপাতে হাঁপাতে এসে পড়ল দুর্ঘটনাস্থলে। তাদের চক্ষু একেবারে স্থির। শুধু ক্যাশ বাক্স নয়, রক্তে মাখামাখি একটা দেহের কিছু অংশ তারা দেখতে পেয়েছিল। এই তো হলো ব্যাপার ডাক্তার। করেছে। মৃতদেহ কোথায় আছে সকলে যাতে জানতে পারে, তাই সে টাকার বাক্স নিয়ে দৌড় দিয়েছিল। টাকাটা ফেরত পাবার জন্য লোকে তার পিছু নেবেই। বুদ্ধিদীপ্ত ব্যাপার, স্বীকার করতেই হচ্ছে। বাদরটার চাতুর্য তোমায় অবাক করেনি বলতে চাও? তাই বলছিলাম ডাক্তার, এই ধরনের জন্তুদের ট্রেনিং দিয়ে কাজে লাগানো যায়। বকে বকে আমার গলাটা শুকিয়ে গেল। বাহাদুরের সন্ধান করো না, চা বা কফি যা হোক একটা দিয়ে যাক। শৈবাল ওঠার উপক্রম করতেই দেখা গেল বাহাদুর আসছে, মুখ নির্বিকার, হাতে ট্রের উপর 2 কাপ ধুমায়িত পানীয়। ওরা 2টো পেয়ালা তুলে নিল। বাহাদুরের বিবেচনা বোধ হয় তারিফ করতেই হয়। শুধু সুখ্যাতি করলে তো ওর পেট ভরবে না। সামনের মাস থেকে ওর 10 টাকা মাইনে বাড়িয়ে দাও। শৈবাল আরো কিছু বলতে যাওয়ার আগেই পর্টিকোয় গাড়ি থামার শব্দ হলো। এই সময় আবার কে এলো? মুখ চাচাই করল 2 জনে। মিনিট 2-এর মধ্যেই আগন্তুক হাসি মুখে ড্রয়িং রুমে প্রবেশ করলেন। তিনি আর কেউ নন, হোমিসাইড স্কোয়াডের বড় কর্তা পুরন্দর সামন্ত। মৃদু হেসে বাসব বলল,
কি মশাই, পদ ভুল করে নাকি? বসতে বসতে সামন্ত বললেন, হ্যাঁ, এই অভিযোগটা বড় পুরনো হয়ে গেছে। আপনি নিজে কতবার আমাদের ওদিক মারান। তাহলে একটু কাটাকাটি হয়ে গেল। হ্যাঁ, এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার এখানে ঢু মেরে যাই, কিন্তু আমার চাকই। ধৈর্যংগ্রহ, আমাদের বাহাদুরের কাণ্ডজ্ঞান আছে, এসে পড়ল বোধ হয়। তা আপনি এধার দিয়ে যাচ্ছিলেন কোথায়? এলগিন রোড। কোনো আত্মীয় স্বজনের বাড়িতে? না মানে, আর বলতে হবে না, আমার আগেই বোঝা উচিত ছিল। হোমিসাইডের বড় কর্তা যখন লালবাজার থেকে বেরিয়েছেন তখন ব্যাপার অবশ্যই গুরুতর। কি কেস? বিরাজমোহন করগুপ্তর নাম শুনেছেন? বাসবের ভ্রু কুঁচকে উঠল। না। কোনো কেউকেটা লোক নাকি? নাম করা কেউ নয়, বড় লোক ছিলেন, দিন তিনেক হলেও পটল তুলেছেন। স্থানীয় ধরার হাত থেকে ব্যাপারটা যখন লালবাজারে গিয়ে পৌঁছেছে তখন গোলমেলে না হয়ে যায় না। গোলমাল এড়াবার জন্য কিনা জানি না, বিরাজমোহনের আত্মীয় স্বজনেরা মৃত্যুটাকে আত্মহত্যা বলে চালাতে চাইছে। আমরা অবশ্য নিশ্চিত হয়েছি এটা নির্ভেজাল খুন। বলি, যাবেন নাকি ঘটনাস্থলে? এই সময় বাহাদুর চা নিয়ে উপস্থিত হলো। সামন্ত পেয়ালায় চুমুক দিলেন। পাইপ ধরিয়ে নিয়ে বাসব বলল, সময় তো হাতে প্রচুর রয়েছে, বুদ্ধিতে মূর্ছে ধরিয়ে লাভ নেই, যাওয়া যেতে পারে। তার আগে কিন্তু আপনাকে ঘটনাটা বিস্তারভাবে আমাকে বলতে হবে। অবশ্যই। সামন্ত পেয়ালা শেষ করে নামিয়ে রাখলেন। হ্যাঁ, তবে খুঁটিয়ে বলার মতো অবস্থায় আমিও নেই। যতদূর জানি বলছি, বিরাজমোহন খুব সুবিধার লোক ছিলেন না, ব্যবসার একটা ঠাঁট বোঝাই ছিল। আসলে তিনি বেআইনি কায়দায় রোজগারপাতি করতেন। প্রত্যক্ষ কোনো প্রমাণ সংগ্রহ করতে না পারায় পুলিশ তাকে ধরতে পারেনি। বিয়ে থা করেননি, বয়স 65-র কম ছিল না। উত্তরাধিকারীটাকে? সে কথায় পরে আসছে, আত্মীয় স্বজনের ফিরিস্তিটা আগে জেনে নিন। ছোট ভাই ধীরাজমোহন দাদার সঙ্গেই থাকত, ওষুধের কারবার আছে। নবব্যারাকপুরে থাকেন এক খুড়তুতো বোন, নাম নয়নতারা। এক ভাইপো আছে, ছোকরার নাম প্রেম কিশোর। কারুর প্রেমে টেমে পড়েছে কিনা জানি না, লারসান অ্যান্ড গিফটস কোম্পানিতে কাজ করে। এরা ছাড়া আরও দুজন দুর্ঘটনার সময় ওই বাড়িতে উপস্থিত ছিল। একজন সুবীর সোম, বিরাজমোহনের বন্ধুর ছেলে, কৃষ্ণনগর থেকে এসেছিল। দ্বিতীয় জন হলো ভারী মিষ্টি চেহারার একটি মেয়ে। এই প্রণিমা করের ইতিহাস একটু বিচিত্র ধরনের। জবানবন্দির কপি আমার সঙ্গেই আছে, পড়লেই বুঝতে পারবেন। সেদিন বিরাজমোহনের শরীর ও মন ভালো ছিল না। সন্ধ্যার পর নিজের অ্যাটর্নিকে ডেকে পাঠিয়েছিলেন। কি সমস্ত পরামর্শ হয়েছিল দুজনের মধ্যে। খাওয়া দাওয়া চুকে যায় 10টার মধ্যে। বাড়ির সকলে শুতে চলে যায় যে যার ঘরে। একটা কথা বলা হয়নি। সে রাত্রে নয়নতারা, প্রেমকিশোর, প্রণিমা আর সুবীর বিরাজমোহনের কথায় ওই বাড়িতে থেকে গিয়েছিল। ব্যাপারটা ঘটে কখন? পোস্টমর্টমের রিপোর্ট অনুসারে রাত 11:30 থেকে 1টার মধ্যে। মৃতদেহ অবশ্য আবিষ্কৃত হয় সকালে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, ভেঙে ঢুকতে হয়। তখন সকলে ভেবেছিল স্বাভাবিক মৃত্যু, কিন্তু গৃহচিকিৎসক রজত সেন দেহ পরীক্ষা করতে গিয়ে মৃতের মুখ থেকে সাইনাইডের গন্ধ পান। সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন মৃত্যু কোন পদ বেয়ে এসেছে। স্বাভাবিক কারণেই তিনি ডেথ সার্টিফিকেট দিতেই অস্বীকার করেন এবং বাড়ির সকলকে পরিস্থিতির গুরুত্ব বুঝিয়ে পুলিশে খবর পাঠাতে বাধ্য করেন। একটা ব্যাপার আমি বুঝতে পারছি না। কোন ব্যাপার? আপনি যাদের নাম আগে করেছেন সকলে একই দিনে ওই বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিল কেন? হ্যাঁ, এই প্রশ্ন আমাদের মনেও জেগেছিল। খোঁজ নিয়ে যা জানলাম তাও বিচিত্র। কি রকম? প্রত্যেককে একখানা করে চিঠি পেয়েছিলেন। বক্তব্য, বিরাজমোহনের শরীর খুব খারাপ, অমুক তারিখে বিকেলে দেখা করুন। পত্র লেখকটাকে? কালীনাথ ঘোষ। কালীনাথ মানে? বিরাজমোহনের বাজার সরকার কাম ম্যানেজার। বলা বাহুল্য, কালীনাথ চিঠি লেখার কথা অস্বীকার করেছে।
আমরা তার হাতের লেখার সঙ্গে চিঠিগুলো মিলিয়ে দেখেছি, কোনোটাই মিলছে না। বাসব নড়ে চড়ে বসল। লোকটা কেমন? ঘোড়েল মার্কা মনে হয়, তবে এক্ষেত্রে সে সন্দেহের বাইরে। তার মানে কেউ একজন কালীনাথের নামের আড়ালে নিজেকে রেখে প্রত্যেকটা চিঠি পাঠিয়েছিল। সে চেয়েছিল একই দিনে সকলে বিরাজমোহনের কাছে আসুক। প্রশ্ন হচ্ছে কেন? আমরাও ওই কেনর উত্তর খুঁজছি, কিন্তু অনেক চিন্তা ভাবনার পরও সমাধানের কূলে পৌঁছানো যাচ্ছে না। আচ্ছা, মৃত্যুটাকে যদি অন্য দৃষ্টিকোণ দিয়ে দেখা যায়, এটা হত্যা নয়, আত্মহত্যা। পটাশিয়াম সায়ানাইড খেয়ে কেউ যে কখনো আত্মহত্যা করেনি তা তো নয়। সামন্ত মৃদু হাসলেন। কেন করবে না? কয়েক বছরের রেকর্ড ঘাঁটলে দেখা যাবে ওই কলকাতাতেই হাজার কয়েক লোক সায়ানাইড খেয়ে মরেছে। তবে এই ব্যাপারটা সেরকম নয় বলেই আমরা বিশ্বাস করি। যেমন ধরুন, ডেড বডি পড়েছিল মেজের উপর হুমড়ে খেয়ে। যে জেনে বুঝে মরেছে সে ওইভাবে পড়ে থাকবে কেন? তাছাড়া কোনো চিঠিও পাওয়া যায়নি। আত্মহত্যার ক্ষেত্রে স্বাভাবিক নিয়ম তো স্বীকারোক্তি রেখে যাওয়া। দরজা ভেতর থেকে বন্ধ ছিল বললেন না? ওই ঘরে ঢোকবার আর কোনো পথ? ঘরখানা দোতলায়, বাগানের দিকে ঝোলা বারান্দা আছে। ওই দিকের দরজাটা খোলা ছিল। হত্যাকারী তাহলে ওই পথ দিয়েই ঢুকেছিল? তাই তো মনে হয়। ঝোলা বারান্দার নিচে আমরা একটা মই পেয়েছি। খোঁজ নিয়ে জানা গেছে মইটা ওখানে থাকার কথা নয়। মইটা দাঁড় করানো ছিল? না, ঘাসের উপর পড়েছিল। আপনি নিশ্চয়ই বলতে চাইছেন হত্যাকারী ওই পথ দিয়েই ঘরে ঢুকেছিল? হতে পারে, ভালো কথা। বিরাজমোহন যে দরজা ভেতর থেকে বন্ধ রেখেছিলেন তাতে কি ইয়েল লক লাগানো আছে? না, আরো পাকা ব্যবস্থা ছিল। কিরকম? টিকউডের সাবেকি দরজা, পিতলের ছিটকিনি আছে। এছাড়া লাগানো আছে দুটো কড়াও। গৃহকর্তা প্রত্যহ শুতে যাওয়ার আগে তালা লাগাতেন ওই কড়ায়। দুর্ঘটনার দিনও কি তাহলে? হ্যাঁ, তালা লাগানো ছিল। বিচিত্র ব্যাপার। বাসু পাইপ ধরিয়ে নিয়ে ঘন ঘন টান দিল। কালচে বাদামি রঙের ধোঁয়া ওর মুখের উপর কুয়াশা সৃষ্টি করে উপরে উঠে যেতে লাগলো। ভ্রু কুঁচকে ওই তালে চিন্তার জাল বুনল মিনিট খানেক। তারপর প্রশ্ন করল, আচ্ছা মিস্টার সামন্ত, ঝোলা বারান্দা কি ওই একটাই না আরো আছে? আরো আছে। বাগানের দিকের প্রত্যেকের ঘরে একটা করে লাগোয়া বারান্দা। বেশ সুদৃশ্য ব্যাপার আর কি। বারান্দাগুলোর মাঝের ব্যবধান বোধ হয় খুব বেশি নয়, তাই তো? ফিট 2.5-3 করে হবে। আমারও ওই রকমই মনে হচ্ছিল। একটা নকশা আমরা তৈরি করেছি, আপনি দেখলেই ওই বাড়ির দোতলা সম্পর্কে ধারণা করতে পারবেন। নকশাটা আছে আপনার কাছে? আছে, দেখাচ্ছি। ব্রিফ কেস মাটিতে নামানো ছিল। ওটা কোলে তুলে নিয়ে খুললেন সামন্ত। প্রচুর কাগজপত্র রয়েছে। ঘেঁটে ঘুটে তার মধ্যে থেকে একটা হালকা সবুজ রঙের কাগজ বের করলেন। তারপর ভাঁজ খুলে বিছিয়ে দিলেন সেন্টার টপের উপরে। বাসব ঝুঁকে নকশাটা দেখতে লাগলো। মিনিট 5 পরে বাসক মুখ তুলল। সমস্তটাই তো শুনলেন, নকশাটাও দেখলেন। কিরকম বুঝছেন ব্যাপারটা? এখনই কিছু বলা ঠিক হবে না। প্রচুর চিন্তা ভাবনার অবকাশ রয়েছে। ভালো কথা, জবানবন্দির কপি টপি আছে নাকি আপনার কাছে? আপনার কাছে যখন এসেছি মশাই, তখন তৈরি হয়ে এসেছি। পড়ে দেখি, তারপর হয়তো কিছু আঁচ করা যেতে পারে। আমি পাশের ঘরে যাচ্ছি। ডাক্তার, তুমি ততক্ষণ লক্ষ্য রাখো যাতে সামন্ত সাহেব আবার একঘেয়েমি শিকার না হয়ে পড়ে। সামন্ত ওর স্বভাব জানেন। কাজেই হৃষ্টচিত্রে তিনি শৈবালের সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা আরম্ভ করলেন। বাসব পাশের ঘরে গিয়ে হ্যারিংটন চেয়ারে গা ঢেলে দিয়ে জবানবন্দিতে মনোনিবেশ করল। খুঁটিয়ে পড়তে সময় লাগলো 35 মিনিট। ওই বাড়ির প্রত্যেকের জবানবন্দির সারাংশ নিম্নরূপ। ধীরাজ মোহন, বয়স 56, প্রায় 10 বছর আগে পত্নী বিয়োগ হয়েছে। আর বিয়ে করেননি, সন্তান সন্ততি নেই। বইমাত্রেও দাদার বাড়িতেই থাকে। ওষুধের দোকান আছে, চলে ভালোই। দাদা মূলধন জুগিয়েছিলেন।
দুর্ঘটনার আগে বিকেলে বা সন্ধ্যার মুখে তিনি বাড়ি ছিলেন না। প্রত্যেক দিন ওই সময় তিনি দোকানে থাকেন। কয়েকজন যে দাদার সঙ্গে দেখা করতে আসবেন এ কথা তার জানা ছিল না। অতিথিদের আগমন সংবাদ পেয়েছেন বাড়ি ফিরে আসার পর দাদার বাজার সরকার কালীবাবুর মুখ থেকে। প্রণিমা কর বা সুবীর সোমকে চেনা তো দূরের কথা, আগে নাম পর্যন্ত শোনেনি। খাওয়ার আগে খুড়তুতো বোন নয়নতারার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা তিনি বলেছিলেন। প্রসঙ্গ তেমন গুরুত্বপূর্ণ নয়, পারিবারিক। তারপর খাওয়া দাওয়া সেরে দাদার শোবার ঘরে গিয়েছিলেন। 2-4টে সাংসারিক কথা হয়েছিল। বিরাজমোহন তখন বেশ স্বাভাবিকই ছিলেন। ওখান থেকে তিনি নিজের ঘরে শুতে চলে যান। একতলার দক্ষিণ দিকের শেষ ঘরখানা তার। হিসাবপত্রের কাজ শেষ করে যখন বিছানা নেন তখন রাত 11:15। রাত্রে একবারও বেরোননি ঘর থেকে। সকালে চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে যায়। তারপর জানতে পারেন দাদার মৃত্যুর কথা। তিনি বিশ্বাস করেন না দাদাকে কেউ খুন করেছে। স্বাভাবিকভাবে মৃত্যু না হয়ে থাকলে কেসটা আত্মহত্যার। নয়নতারা দেবী ধীরাজমোহনের সম্পর্কে খুড়তুতো বোন, নব ব্যারাকপুরের আদর্শ বালিকা বিদ্যায়তনের শিক্ষিকা, থাকেন ওখানে। ওর স্বামী রাইটার্সে চাকরি করেন, বয়স 52, এখনো বেশ চটপটে আছেন। 3 মেয়ের মা। এক মেয়ের বিয়ে দিয়েছেন কয়েক বছর আগে। তখন বিরাজমোহন কয়েক হাজার টাকা ধার দিয়েছিলেন বোনকে। তারপর থেকে এতদিন দাদার বাড়িতে আসেননি নানা কারণে। হঠাৎ কালীবাবুর চিঠিতে জানতে পারেন বিরাজমোহন নাকি অসুস্থ, দেখা করতে চেয়েছেন। সেই মতো তিনি চলে এসেছিলেন। দাদার মুখোমুখি হয়ে তাকে কিন্তু হতাশ হতে হয়, কারণ বিরাজমোহন শুধু তাকে নয়, উপস্থিত অনেককেই বাঁকা কথা শোনাতে থাকেন। শেষে বলেন 2 মাসের মধ্যে তার কাছ থেকে নেওয়া টাকা যারা শোধ করে দেবে, উইল করার সময় তাদের সম্পর্কে তিনি বিবেচনা করবেন। গৃহকর্তা থেকে যেতে বলেছিলেন বলেই তার নব ব্যারাকপুর সেদিন ফেরা সম্ভব হয়নি। খাওয়া দাওয়ার আগে ধীরাজমোহনের সঙ্গে তার কিছু কথাবার্তা হয়েছিল। গুরুত্বপূর্ণ কোনো কথা নয়, মেয়েদের বিয়ে নিয়ে আলোচনা। 10:30টার সময় শুয়ে পড়েন। ভোরে ঘুম ভাঙে চেঁচামেচিতে। উনি বিশ্বাস করেন না বিরাজমোহন খুন হয়েছেন। তিনি বদরাগী, মানুষের সম্মানে আঘাত দিয়ে কথা বলতেন। অনেকে তার উপর বিরক্ত ছিল ঠিকই, তাই বলে কেউ তাকে খুন করে বসবে এমন হতে পারে না। প্রেম কিশোর বিরাজমোহনের সম্পর্কে ভাইপো, বয়স 32 বছর, লারসন অ্যান্ড গিবস কোম্পানিতে কাজ করে, এখনো বিয়ে করেনি, মেশে থাকে। কালীবাবু চিঠিতে বিরাজমোহনের অসুস্থতার সংবাদ পেয়ে সেদিন ও বাড়িতে সে গিয়েছিল। বিরাজমোহন যে তাকে খুব ভালো চোখে দেখতেন বা সে যে জ্যাঠাকে শ্রদ্ধা ভক্তি করত তা নয়। আসল কথা হচ্ছে আশা ছিল শেষ পর্যন্ত হয়তো ওর উইলে তার নামটা যুক্ত হবে। এই কারণেই সে মাঝে মাঝে ও বাড়িতে যাতায়াত করত। দুর্ঘটনার আগের বিকেলে সকলের সামনে জ্যাঠা তার সঙ্গে ভালো ব্যবহার করেনি। ব্যাপারটা সে অবশ্য গায়ে মাখেনি, কারণ ওকে তুষ্ট রাখার চেষ্টা করাই হলো আসলে বুদ্ধিমানের কাজ। জ্যাঠার কাছ থেকে একবার কিছু টাকা নিয়েছিল সে। উনি তখন এরকম ইঙ্গিত করেছিলেন ওই টাকা শোধ করে দিলে উইলে তার জন্য কিছু ব্যবস্থা রাখবেন। সে রাত্রে বাধ্য হয়েই তাকে থেকে যেতে হয়েছিল ওই বাড়িতে। সন্দেহজনক কোনো কথা তার কানে আসেনি বা কিছু চোখে পড়েনি। খাওয়া দাওয়ার পরই শুয়ে পড়েছিল। সকালে ঘুম ভেঙেছে চেঁচামেচিতে। পুলিশের সন্দেহ মিথ্যে নয়, বিরাজমোহনকে যে কেউ খুন করতে পারে। বদ স্বভাবের লোক, অনেককে তিনি জ্বালিয়েছেন। তবে কিভাবে তিনি খুন হয়েছেন বা কে এই কাজ করেছে সে সম্পর্কে তার বিন্দুমাত্র জ্ঞান নেই। ডক্টর রজত সেন, বয়স 41, ওই বাড়ির সঙ্গে তার সম্পর্ক বছর 5 বিরাজমোহন হার্টের রোগী ছিলেন, আর্থারাইটিসও ছিল। তার চিকিৎসায় উনি ভালো থাকতেন। ওর মতো বদরাগী ও স্বাধীনচেতা লোকও চিকিৎসকের কথা মেনে চলতেন। ওষুধ খাওয়ার ব্যাপারে গাফিলতি করতেন না। কয়েকদিন থেকে রাত্রে ওর ঘুম হচ্ছিল না, আর্থারাইটিস ও চাগার দিয়েছিল। মারা যাওয়ার আগের বিকেলে আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতে বলতে উত্তেজিত হয়ে পড়েন। প্রমীলা কর এই নামটা শোনার পর তার উত্তেজনা আরও বাড়ে। বলতে গেলে এরপরই নাকি তিনি অসুস্থ হয়ে পড়েন। অবশ্য নিজেকে সামলে নেন অল্পক্ষণের মধ্যেই। আত্মীয় স্বজনেরা ঘর থেকে চলে যাওয়ার পর বলেন জীবনে কিছু গোপন কথা তাকে বলতে চান। চেম্বারে কিছু সময় কাটিয়ে ডক্টর সিং যেন আবার এখানে আসেন। সেই মতো তিনি সন্ধ্যার সময় আবার ওই বাড়িতে যান। তখন বিরাজমোহন বলেন
প্রমীলা করের সঙ্গে অবশ্য ওর বিয়ে হয়নি, তবে মহিলাকে উনি স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। অবশ্য বহু বছর দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ নেই। প্রণিমা তাঁর মেয়েকে দেখে এখন মন ভরে উঠেছে। বেশ স্বাভাবিকভাবেই তখন কথাবার্তা বলছিলেন। অবশ্য ওই আলোচনা বেশি দূর এগোবার অবসর পায়নি। ওর অ্যাটর্নি অধীর মিত্র এসে পড়েছিলেন। বৈষয়িক কোনো ব্যাপার আছে আঁচ করেই ডক্টর সেন ওখানে আর অপেক্ষা করেননি। ভোরবেলা কালীনাথের ফোন পেয়ে ছুটে আসেন আবার। বিরাজমোহন মারা গেছেন শুনে প্রথমে অবাক হননি। হার্টের রোগীও যে কোনো মুহূর্তে কোলাপস করার সম্ভাবনা থাকে, কিন্তু বডির পজিশন দেখে তার কেমন সন্দেহ হয়। সন্দেহ আরও দৃঢ় হয় বডি পরীক্ষা করার পর। খুব হালকা হলেও মুখ থেকে সায়ানাইডের গন্ধ পাওয়া যাচ্ছিল। মৃত্যু স্বাভাবিক নয়। ডক্টর সেন ডেথ সার্টিফিকেট দেওয়া বিবেচনার কাজ বলে মনে করেননি। পুলিশে খবর দেওয়ার পরামর্শ দেন। বাড়ির লোকের কারোর ধারণা এটা আত্মহত্যা। অধীর মিত্র বিরাজমোহনের অ্যাটর্নি। ওর আইন ঘটিত সমস্ত কাজকর্ম বহুদিন ধরে দেখাশোনা করছেন। অত্যন্ত বদ্রাগী লোক হলেও মক্কেল হিসেবে ছিলেন প্রথম শ্রেণী। ইদানিং স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত ছিলেন। খুব বেশি দিন বাঁচবেন না এই রকম একটা ধারণা ওনার মনে গড়ে উঠেছিল। তাই টাকা পয়সা ও সম্পত্তির বিলি বন্টনের ব্যাপারে ব্যস্ত হয়ে পড়েছিলেন। মাস চারেক আগে প্রথমবার তাঁর নির্দেশে উইলের খসড়া করেন মিস্টার মিত্র। তবে সেই খসড়া দিন দুয়েক পরে তিনি ছিঁড়ে ফেলেন। দ্বিতীয় উইলের খসড়া তৈরি হয় দিন 15 আগে। আগামী সোমবার ওই উইল রেজিস্ট্রি হবার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। মারা যাবার আগের সন্ধ্যায় বিরাজমোহন ফোনে অধীর মিত্রকে ডেকে পাঠান। তখন ডক্টর সেন ওখানে ছিলেন। ডক্টর সেন চলে যাবার পর বিরাজমোহন জানতে চান এখন কোনো প্রভিশন আছে কিনা যাতে উইল রেজিস্ট্রি না হলেও ভ্যালিড বলে গণ্য হবে। উত্তরে মিত্র বলেন যদি কেউ নিজের হাতে লিখে সম্পত্তির বিলি ব্যবস্থা করে তবে তা ভ্যালিড হবে। এই কথা শোনার পর বিরাজমোহন আগের উইলখানা আলমারি থেকে বের করে এনে বলেছিলেন এটা আর রেজিস্ট্রি হবে না, আমি মত পাল্টেছি। তারপরেই তিনি সেই উইলখানা ছিঁড়ে জানলা দিয়ে গলিয়ে ফেলে দেন। এরপর মিনিট 10 মধ্যেই মিস্টার মিত্র ওখান থেকে বিদায় নেন। প্রণিমা কর, বয়স 25 বছর, ভারী মিষ্টি চেহারা। মাত্র দিন দুয়েক আগে সোনারপুরে মায়ের কাছ থেকে এসেছিল ছুটি কাটাতে। এই সময় কালীনাথের চিঠি ওখানে পৌঁছায়। ওই চিঠিতে জানা যায় বিরাজমোহন খুব অসুস্থ। অবশ্য এলগিন রোডের বাড়িতে প্রণিমা প্রথমে আসতে চায়নি। মা অনেক খোশমত করায় আসতে রাজি হয়েছিল। অবশ্য এই সঙ্গে একথাও জানতে পেরেছিল বিরাজমোহন তার জনক, যদিও তার মার স্বামী ছিলেন অন্য একজন। এতদিন এ সমস্ত কথা জানতে না পারার কারণ হলো সে ছোটবেলা থেকে বহরমপুরে মাসির বাড়িতে আছে। মা মাঝে মাঝে ওখানে গিয়ে দেখা করে আসতেন। এখন ওখানকার এক সেলাই স্কুলে চাকরি করে। 1 সপ্তাহের জন্য ছুটি নিয়ে মায়ের কাছে এসেছিল। এতদিন পরে মা কেন নিজের কেলেঙ্কারির কথা তাকে বললেন সে বুঝতে পারেনি। তবে নিজের প্রকৃত পরিচয় জানার পরই আত্মধিক্কারে নুয়ে পড়েছিল। এত খারাপ পরিস্থিতির মুখোমুখি সে আগে কখনো হয়নি। তবু শেষ পর্যন্ত মনকে বুঝিয়ে বিরাজমোহনের সঙ্গে দেখা করতে গিয়েছিল। নিজের জনককে দেখে প্রণিমার ভালো লাগেনি। এই সঙ্গে কিন্তু তার এ কথাও মনে হয়েছিল ওই ধনী দাম্ভিক লোকটি যেন সুখী নয়, ভারী অসহায়। ওর আত্মীয় স্বজনের সামনেই উনি প্রণিমার সঙ্গে কথা বলেন, বেশ স্বাভাবিক ছিলেন। কিন্তু মার নাম শোনার পরই বিরাজমোহন বিছানায় ইলিয়ে পড়েন। তারপর নিজেকে সামলে নেবার পর তাকে থেকে যেতে বলেন রাতটা, সকালে কথা বলবেন। অনিচ্ছার সঙ্গে প্রণিমাকে থেকে যেতে হয়। খাওয়া দাওয়ার পর বিরাজমোহন 2-4 কথা বলেন তাকে। তারপর নির্দিষ্ট ঘরে শুতে যাবার কিছুক্ষণের মধ্যেই নয়নতারা এসে উপস্থিত হন। তিনি গায়ে পড়ে অপমান করতে আরম্ভ করেন। গোলমালের শব্দ পেয়ে পাশের ঘর থেকে ছুটে আসে সুবীর সোম। এরপর নানা কথা ভাবতে ভাবতে প্রণিমা ঘুমিয়ে পড়ে। আচমকা ঘুম ভেঙে যায় ভোরের রাত্রে। ঝোলা বারান্দার দিক থেকে একটা লোক ঘরের মধ্যে ঢোকে। আবছা অন্ধকারে তাকে চেনা যায়নি। সে অবশ্য ভেতর বাড়ির বারান্দার দিকের দরজা খুলে সরে পড়ে। প্রণিমা ভয় পেয়ে সুবীরকে ডাকে। দুজনের ধারণা হয় লোকটা চোর। চোরকে খোঁজাখুঁজি করতে গিয়েই ওরা জানলার এধার থেকে বিরাজমোহনের মৃতদেহ দেখতে পায়। এই সময় কালীনাথ নিচ থেকে উপরে আসে। সুবীর সোম মায়ের মুখ থেকে সে জানতে পেরেছিল বিরাজমোহন তার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কালীনাথের চিঠি পাবার পর মার বিশেষ অনুরোধেই সে এসেছিল এ বাড়িতে। বিরাজমোহনের কথাবার্তা ও হাবভাব ভালো লাগেনি। উনি রাতটা থেকে যেতে বলেছিলেন, পরের দিন কি বিষয়ে যেন কথা বলবেন।
খাওয়া দাওয়ার পর সে যখন তার জন্য নির্দিষ্ট ঘরে বিশ্রাম নেওয়ার আয়োজন করছে, তখন পাশের ঘরে কথা কাটাকাটি শব্দ শুনে গিয়ে দেখে নয়নতারা দেবী ধমকের সুরে প্রণিমা দেবীকে কিছু বলছেন। তার উপস্থিতিতে ব্যাপারটা মিটে যায়। নয়নতারা দেবী চলে যাবার পর সে নিজের ঘরে চলে আসে। আবার ভোরের দিকে সে প্রণিমার আহ্বানে দরজা খোলে। প্রণিমাকে তখন অত্যন্ত নার্ভাস দেখাচ্ছিল। একজন লোক নাকি ঝোলা বারান্দার দিক থেকে প্রণিমার ঘরে ঢোকে এবং ভিতরের বাড়ির দিকে দরজা খুলে বেরিয়ে যায়। চোর ছাড়া আর কে হতে পারে, এই ধারণা নিয়ে লোকটাকে দুজনে খোঁজাখুঁজি আরম্ভ করে। তখনই জানলার মধ্যে দিয়ে ওরা বিরাজমোহনের মেঝেতে পড়ে থাকা দেহটা দেখতে পায়। তিনি খুন হয়েছেন কি আত্মহত্যা করেছেন এ সম্পর্কে তার কোনো সুনির্দিষ্ট ধারণা নেই। কালীনাথ ঘোষ, আদি নিবাস বর্ধমানে, বছর 15 ধরে কলকাতাতে আছেন। আগে স্ট্যান্ড রোডের গোদাবরী অয়েল মিলে খাতা লিখতেন। বিরাজমোহনের কাছে কাজ করছেন গত 10 বছর ধরে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্তই করতে হতো। কাজেই কর্তার অনেক গোপন কাজ করবার সন্ধান তিনি রাখতেন। তবে এখন সেসব সম্পর্কে কিছু বলবেন না। কর্তার প্রতি বিশ্বাসঘাতকতা করা তার উচিত নয়। ঘিয়ে ভাজা চেহারা, দেখলেই মনে হয় চালাক চতুর। কর্তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি জেনে তিনি অবাক হননি। এরকম একটা ঘটনা ঘটতে পারে আগেই আঁচ করেছিলেন। কর্তার আত্মীয় স্বজনের মধ্যে এমন একজন নেই যাকে ভালো বলা চলে। সকলেই বাগবার তালে ঘুরঘুর করছে। এদের মধ্যে যে কেউ স্বার্থের খাতিরে এই হৃদয় বিদারক কাজ করে থাকতে পারে। কালীনাথের চিঠি পেয়েই সকলে সেদিন বিরাজমোহনের কাছে এসেছিলেন। একথা তিনি জোর গলায় অস্বীকার করছেন। পরে হাতের লেখা মিলিয়ে দেখা গেছে চিঠিগুলি কালীনাথের লেখা নয়। প্রমীলা কর সোনারপুরে থাকেন। পুলিশ ওখানে গিয়ে তার এজাহার নিয়েছে। বয়স 51 বছর। এককালে যে সুন্দরী ছিলেন এখনও তা বুঝে নিতে অসুবিধা হয় না। মাত্র 21 বছর বয়সে বিধবা হন। নিম্নবিত্ত পরিবারে সচরাচর যা হয়ে থাকে, অল্প কিছুদিনের পরেই শ্বশুরবাড়ি থেকে বিদায় নিতে হলো। বাপের বাড়ির অবস্থা আরও খারাপ ছিল। তারা এই উটকো বোঝা ঘাড়ে নিতে বেশ অস্বস্তি বোধ করছিলেন। শেষে এমন দিন এলো যখন অসহায় প্রমীলার পেটের দায়ে বাবু ধরার কাজে নেমে পড়তে বাধ্য হলেন। অনেক ঘাটের জল খেয়ে যখন ক্লান্ত, তখনই ভাগ্যক্রমে দেখা হয়ে গেল বিরাজমোহনের সঙ্গে। এর পরের 15টা বছর বিরাজমোহন তার কাছে যাওয়া আসা করেছেন। প্রণিমার জন্ম হয়। সে একটু বড় হলেই ঘৃণ্য পরিবেশ থেকে তাকে সরিয়ে বোর্ডিংয়ে রাখা হয়েছে। সোনারপুরে একটা একতলা বাড়ি উনি তৈরি করে দিয়েছিলেন প্রমীলাকে। 15 বছর পরে কেন জানা যায় না, বিরাজমোহন নিজেকে গুটিয়ে নিলেন। সম্পর্কে ছেদ পড়লেও আর্থিক দিক থেকে প্রমীলাকে অসুবিধায় পড়তে হয়নি। প্রতি মাসেই টাকা পাঠিয়ে গেছেন বিরাজমোহনকে, লোক মারফত নয় ডাকযোগে। প্রণিমার কাছে এতদিন সমস্ত কিছু লুকিয়ে রাখা হয়েছিল। লেখাপড়া শেষ করার পর সে তার কাছে থাকতো না। তাকে রাখা হয়েছিল বহরমপুরে তার মাসির বাড়িতে। ওখানে সে সেলাই স্কুলে কাজ করে। কাজেই ব্যাপারটা জানাজানি হতে পারেনি। কয়েকদিন আগে কালীনাথ ঘোষ নামে একজনের কাছ থেকে প্রমীলা চিঠি পেলেন। উনি বিরাজমোহনের কর্মচারী। কালীনাথ লিখেছেন কর্তা অসুস্থ এবং অমুক তারিখে মেয়েকে সঙ্গে নিয়ে ওখানে যেতে বলেছেন। প্রমীলা ভাবনায় পড়ে গেলেন। ওখানে হঠাৎ যাওয়া যে ঠিক হবে না এটা তিনি বুঝেছিলেন। চিন্তা ভাবনার পর শেষে স্থির করলেন মেয়েকে পাঠাবেন ওখানে। লজ্জার মাথা খেয়ে বলতে হলো সব কথা মেয়েকে। নিজের জন্ম ইতিহাস শুনে প্রণিমা গুম হয়ে গেল। বহু কষ্টে প্রমীলা মেয়েকে রাজি করালেন বাপের সঙ্গে দেখা করতে। তারপর ওখানে কিভাবে কি ঘটেছে তার কিছুই জানে না। বাসব পড়া শেষ করল। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অল করে দেবেন, যাতে নতুন নতুন গল্পের সমস্ত আপডেটস সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও কয়েকটি বিশেষ নতুন চমক নিয়ে। শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।